স্কুল অফ লাইফ লং লার্নিং কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে আমি স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি, বেস্ট সেলিং অথর এবং আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ওয়েবিনারের টাইটেল হচ্ছে ফিউচার চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন জব মার্কেট অ্যান্ড রিকোয়ার্ড স্কিলস ফর দি ফ্রেশার। আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আমরা আসলে এই ব্যাপার কেন আলোচনা করতে চাচ্ছি, বা আমাদের সম্মানিত গেস্ট ইনামুল হকের কাছ থেকে আমরা অনেক বিষয়ে জানতে পারি, কিন্তু আমরা এই ব্যাপারটি নিয়েই কেন আজকে আলোচনা করছি। আমাদের স্কুল অফ লাইফ লং লার্নিং আসলে স্টুডেন্টসদের যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে এবং জব মার্কেটে তাদের ভালো প্লেসমেন্ট নিয়ে কাজ করবে, বাট তার আগে আমাদের কিছু বিষয়ে সচেতন হতে হবে। আমরা তো লিড দিচ্ছি স্টুডেন্টদের, বাট আমি মনে করি যে কিছু চ্যালেঞ্জ জব মার্কেটে গিয়ে তৈরি হয় আমাদের অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে, আর কিছু চ্যালেঞ্জ তৈরি হয় আসলে সময়ের পরিবর্তনের কারণে। সারা বিশ্বব্যাপী নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার এবং বিজ্ঞানের প্রসারের ফলে জব মার্কেটে যে ধরনের পরিবর্তন তৈরি হচ্ছে সেটাকে তো আমরা আসলে রোধ করতে পারবো না, বরং সেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে যোগ্য করে তুলেই আসলে কিন্তু আমাদেরকে এই জব মার্কেটে নিজেকে উপস্থাপন করতে হবে। তো সে কারণে আমি মনে করি যে আমরা যারা স্টুডেন্টদের নিয়ে কাজ করছি তারা যদি ট্রেডিশনাল পদ্ধতিতেই জব মার্কেটের কথা ভাবি, আমরা যদি সেই ট্রেডিশনাল ভাবেই আমাদের শিক্ষার্থীদেরকে ট্রেন করতে থাকি, তাহলে আসলে যখন তারা জব মার্কেটে যাবে তখন কিন্তু তারা কি নিজেকে আর ফিট করতে পারবে না। তো সেই কারণেই আমাদের এক রিসোর্স পার্সন, আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন এনামুল হক, তাকে আমরা পেয়েছি এবং আমি তাকে অনুরোধ জানিয়েছিলাম যে এমন একটি ব্যাপারে আমাদেরকে হচ্ছে কিছু শেয়ার করতে, যেন আমরা যারা লিড দিচ্ছি স্টুডেন্টসরা তাদের জন্য একটা লিডারশিপ ওরিয়েন্টেশন হয়। আমরা আসলে আগামী 2, 4, 5 বছর পরে কেমন সময়ের সাথে পরিচিত হতে যাচ্ছি সে বিষয়ে আমরা যেন একটা অগ্রিম ধারণা পেতে পারি। সে বিষয়ে আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, তার সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করবেন আমাদের স্কুল অফ লাইফ লং লার্নিং এর একজন সিনিয়র সিনেটর জনাব সার্জিস আলম। আমি সার্জিস আলমকে রিকোয়েস্ট করব খুব দ্রুত আমাদের সম্মানিত অতিথির একটি সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আজকে শুরু করার জন্য। আমি এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি, একটু পরে আবার কথা হবে। তবে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমি একটা বিষয়ে পারমিশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার পুরো লেকচারটি আমরা রেকর্ড করব, কারণ আমাদের সংগঠনে প্রায় 3000 সদস্য রয়েছেন যারা প্রত্যেকে আগ্রহী ছিলেন, বাট আমি শুধুমাত্র যারা লিডার আছেন তাদেরকেই আজকের প্রোগ্রামে ইনভাইট করেছি। আমরা চাই যে আপনার মূল্যবান কথাগুলো তারাও একসময় আমাদের কাছ থেকে শুনতে পাক, এটা সেই কারণে আমরা রেকর্ড করে নিচ্ছি। আর দ্বিতীয় যেটা আমরা এখন করব সেটা হলো যে আপনার শেয়ারিং এর পরে, আপনার লেকচারের পরে আমরা আমাদের একটা কোশ্চেন আনসার পর্ব রাখবো। সেখানে হচ্ছে কেউ যদি কিছু প্রশ্ন করতে চায় বা আপনার কাছ থেকে যদি কিছু জেনে নিতে চায় তারা যেন জেনে নিতে পারে। আর অন্যদিকে আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন, আমাদের সম্মানিত সিনেটর এবং ডেপুটি সিনেটরস যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা এই লেকচারের সাথে বা আজকের যে বিষয়টা আছে বিষয়ের সাথে প্রাসঙ্গিক প্রশ্নগুলোই করবেন। আমরা জানি যে এরকম একজন রিসোর্স পার্সন, বিশেষ করে এরকম একজন খ্যাতিমান মানুষ, কিন্তু উনি যেভাবে ফ্র্যাঙ্ক এবং ফ্রেন্ডলি, এরকম মানুষকে আমরা আসলে পাশে পেলে অনেক প্রশ্ন আমাদের জানতে ইচ্ছা করে, বাট আমরা তাকে ভবিষ্যতে বারবারই পাবো। কাজে আজকে আমরা অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্নগুলোই করে তার কাছ থেকে আমরা প্রাসঙ্গিক বিষয়গুলো জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি জুলিয়াস সিজার তালুকদারকে। স্কুল অফ লাইফ লং লার্নিং কর্তৃক আয়োজিত ফিউচার চেঞ্জেস এন্ড চ্যালেঞ্জেস ইন জব মার্কেট এন্ড রিকোয়ার্ড স্কিলস ফর ফ্রেশার্স এই শিরোনামে আয়োজিত আজকের ওয়েবিনারে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনামুল হক, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে আমাদের যে অনুষ্ঠানটি সেটি অনুষ্ঠিত হবে দুটি পর্বে। প্রথম পর্বে রয়েছে আমাদের সম্মানিত অতিথির মূল বক্তব্য পর্ব, এবং দ্বিতীয় যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। তো আজকে প্রথমেই আমাদের সম্মানিত অতিথির ছোট্ট করে একটি পরিচয় দিতে চাই সকলের উদ্দেশ্যে। আমাদের সাথে এমন একজন মানুষ যুক্ত হয়েছেন যিনি একাধারে একজন লেখক, গবেষক এবং ম্যানেজিং কনসালটেন্ট। তিনি কাজ করছেন এবং করেছেন নোকিয়া, মাইক্রোসফটের মতো বড় বড় বৈশ্বিক প্রতিষ্ঠানে, ফরচুন 500 এর মতো কোম্পানিতে তিনি কাজ করেছেন ডিজিটাল রূপান্তরের জন্য। এছাড়াও UNHCR, HCL টেকনোলজিস এবং ITU এর মতো বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। এমার্জিং টেকনোলজি, বিশেষ করে ক্লাউড কম্পিউটিং, AI, IoT এর উপর লেখা ওনার অনেক বই UK, USA, ইউরোপে বেস্ট সেলিং হয়েছে।
উনি হার্ভার্ড থেকে লিডারশিপ ও মেন্টরিং এর উপর ডিপ্লোমা নিয়েছেন হেলসিঙ্কি ইউনিভার্সিটি থেকেও। তিনি কম্পিউটার সায়েন্সের উপরে পড়াশোনা করেছেন জেনেভা ইউনিভার্সিটি থেকে। আজকে তার মূল বক্তব্য পর্ব শুরুর পূর্বেই আমি ছোট্ট করে বলতে চাই স্কুল অফ লাইফ লং লার্নিং আমাদের যে সংগঠন সেটি নিয়ে। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সংগঠনের মতো আজকে আমাদের যে সংগঠন সেটি তেমন নয়। আমরা আমাদের এই সংগঠনকে সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমাদের সংগঠনের সেরকম কোনো কমিটি নেই, সেরকম কোনো পদ নেই, তবে আমরা একটা হাউস সৃষ্টি করেছি, যে হাউসের সর্বোচ্চ পদাধিকার পর্যায়ে রয়েছেন একজন সিনেটর। এমন 12 জন সিনেটর আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং সে সকল সিনেটরদের অধীনে 80 জন ডেপুটি সিনেটর রয়েছেন যারা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই সিনেটর এবং ডেপুটি সিনেটরদের অধীনে মাত্র অল্প কয়েকদিনের সুযোগে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 3000-এর মতো, যারা আমাদের সক্রিয় সদস্য, এবং সকলেরই আজকে এখানে উপস্থিত হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ স্বল্পতার কারণে সেটি হয়ে ওঠেনি। আমরা বিশ্বাস করি যে তারা আবার বিভিন্নভাবে আমাদের মাঝে যুক্ত হবেন। তো আজকে আমাদের এই সিনেটর এবং ডেপুটি সিনেটরদের সমন্বয়ে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামটি আমাদের একটি আশার, একটি অনেক দিনের ইচ্ছার বা স্বপ্নের একটি প্রতিফলন, যে বৈশ্বিকভাবে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এমন একটি প্রতিষ্ঠানের একজন স্থানীয় একজন প্রিন্সিপাল অফিসারের সাথে আজকে আমরা সরাসরি কথা বলবো। তো এটি অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা দেরি না করে আজকে আমাদের যে মূল পর্বটি, আমাদের প্রধান অতিথির যে বক্তব্য পর্ব, সেটিতে চলে যেতে চাই। আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের যে আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি, আমাদের মূল আকর্ষণ জনাব এনামুল হককে তার যে উপস্থাপনা সেটি উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর ফার্স্ট অফ অল আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমি যেটা চাচ্ছিলাম, বিশেষ করে গত 2 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রচেষ্টা চালাচ্ছিলাম যাতে আমি বাংলাদেশের একটা ম্যাস অডিয়েন্সের কাছে আসতে পারি। কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে, আমি অনেক বছর ধরে, যেহেতু 26+ ইয়ার্স আমি ইনফরমেশন টেকনোলজিতে কাজ করি, এবং আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমাদের ফিউচার জেনারেশন নিয়ে আমার একটা উদ্বিগ্নতা কাজ করছিল অনেক দিন ধরে, যে আমরা কোন দিকে আগাচ্ছি, আমাদের ফিউচার জেনারেশনরা কোন পথে তাদেরকে রিডাইরেক্ট করতে হবে এবং কোন দিক থেকে তারা উপকৃত হবে। এই একটা প্রচেষ্টা নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করি, এবং ইউটিউব চ্যানেলে আমি এআই, আইওটি, ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন ধরনের লেকচার দিতে থাকি, এবং এক পর্যায়ে আমি ফেসবুকের শরণাপন্ন হই যাতে আমি ম্যাক্স একটা অডিয়েন্স রিচ করতে পারি। এই দিক থেকেই এইভাবে চলতে চলতেই কিন্তু I ended up connecting with you guys. So I would like to tell everyone that I feel really honored. আমি নিজেকে অনেক অনার্ড ফিল করছি নিজেকে। আমার কিন্তু বাংলার মধ্যে দুর্বলতা আছে, আমার ইংলিশ শব্দ চলে আসবে অনেক, বাট আমাকে ক্ষমা করতে হবে ওর জন্য আপনাদেরকে। তো আমি আর ফার্দার ডিলে না করে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন আমাকে অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আসছেন তাদের দি এডুকেশন কোন কোন ক্ষেত্রে আপনাদের পড়াশোনা, আমাকে একটু জানাতে হবে। আপনারা কি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, সোশ্যালজি, সাইকোলজি কিংবা ইকোনমিক্স? আমাকে একটু জাস্ট এভারেজ একটা আইডিয়া দিতে হবে। এখানে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেরই শিক্ষার্থী রয়েছে। সব বিভাগের, ওকে ওকে। সো ওই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে হাউ, আমি যদি কম্পিউটার সায়েন্সে না হই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার আইটির উপরে, ইনফরমেশন টেকনোলজি, যেটার উপরে আমরা দেখতে পাবো যে ঝোঁকটা এখন বেশি বাড়ছে। কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভবিষ্যতে ওয়ার্কফোর্সটাকে যদি 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে আমরা দেখবো এই জেনারেশনটা হচ্ছে দে আর কনসিডার টু বি অ্যাজ বর্ন ডিজিটাল, যাদের জন্ম হয়েছে হাতে মোবাইল ফোন নিয়ে। তারপরে আনোয়াটিক জেনারেশন ভাগ করা হয়েছে, অনেককে বলা হয় ডিজিটাল ইমিগ্রেন্ট, কাউকে বলা হচ্ছে ডিজিটাল স্যাটেলার্স, আর যারা 80-70s যারা স্বাধীন বাংলাদেশের, আমি বলবো যারা 25-26, এদেরকে বলা হয় বর্ন ডিজিটাল, যাদেরকে জন্ম হয়েছে যাদের ডিজিটাল টেকনোলজি নিয়ে। ফলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভবিষ্যতে জব মার্কেটের পেনেট্রেশন এবং আমাদের এডুকেশন কিভাবে ইট উইল বি ফিট ফর পারপাস।
আমরা যদি সাইকোলজিতে পড়ি, আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্সে পড়ি, আমরা যদি ব্যাচেলর অফ আর্টস করি, আমি কম্পিউটার সায়েন্স পড়ছি না, তাহলে কি আমি অচল হয়ে যাব? আমার কি ভবিষ্যতে বাজারে কোনো চাকরির ডিমান্ড থাকবে না? এগুলো নিয়ে আমরা আজকে দেখবো। সো হোয়াট আই উইল ডু, আমি ইন্ডাস্ট্রি রেভলিউশন নিয়ে একটু কথা বলবো। ইন্ডাস্ট্রি রেভলিউশন যেগুলো হয়, যেগুলো মাধ্যমে আমরা দেখতে পারি মানুষের জীবনের উপরে প্রভাব পড়ে, পড়াশোনার উপর প্রভাব পড়ে, চাকরির বাজারের উপরে প্রভাব পড়ে, এবং আমরা দেখব কিছু জরিপ, যে জরিপগুলো আমাদের জানাবে যে আমাদের ভবিষ্যতে কি হতে যাচ্ছে, হোয়াট ইজ কামিং ইন দ্য ফিউচার, what are the booms of IT, what is this IoT, driverless car, আমরা স্পেসে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের টেকনোলজির মাধ্যমে নিজেদের লাইফ কিভাবে অপটিমাইজ করছি এবং তার কি ধরনের প্রভাব করছে আমাদের পড়াশোনার উপরে। আমার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে, আমি যেটা দেখি, আমি এখানে কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউকে কভেন্ট্রি ইউনিভার্সিটির বিবিএ এবং এমবিএ স্টুডেন্টদের আমি গেস্ট লেকচারার হিসাবে আমি ওদের ওখানে যাই লন্ডন ক্যাম্পাসে। তো আমি বিবিএ স্টুডেন্টদের আমি ইনোভেশন, টেকনোলজি এগুলো নিয়ে ওদের কাছে আমি ওদেরকে বলি, বিকজ ইউনিভার্সিটি এডুকেশন এখানে যদি আপনি দেখেন, শুধু আমি ইউরোপে বলবো না, বাংলাদেশের আমাদের যে কারিকুলামটা সাজানো হয়, একটা কারিকুলামটা চেঞ্জ করতে একটা বড় রেভলিউশন লাগে। সেটা হচ্ছে আমরা দেখতে হবে আমাদের ইউনিভার্সিটির টিচার যারা পিএইচডি করেছেন, যারা অনেক বছর ধরে লেকচার দিচ্ছেন, হাউ মাচ দে আর অপটিমাইজ টু টিচ অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন। তারা কতটুকু কেপেবল অফ টিচিং থিংস যেগুলো আমাদের নেক্সটে পরবর্তীতে উইদিন 10-15 ইয়ার্স লাগবে। এই দিক থেকে চিন্তা করে তারা যা করে, তারা এরকম ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রফেশনালদের দাওয়াত করে, দাওয়াত দিয়ে ওদেরকে গেস্ট লেকচার হিসাবে বিভিন্ন টেকনোলজির উপরে, বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়ার এরিয়ার উপরে ওরা লেকচার দিতে বলে। কারণ হচ্ছে ওরা জানে যে ইউনিভার্সিটির যে এডুকেশনটা আমাদের আছে, একটা যে চিরাচরিত একটা কারিকুলামের উপর ভিত্তি করে, উইচ ইজ নট ফিট ফর পারপাস ফর দ্য ফিউচার। ফলে আমরা দেখতে পারি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ডে ওরা এআই এর উপরে, ক্লাউড কম্পিউটিং এর উপরে কোর্স তৈরি করছে। এবং দেখা গেল যে এখানে বড় বড় ইউনিভার্সিটিতে এখন ইকোনমিক্স, সাইকোলজি কিংবা ট্র্যাডিশনাল বিবিএ, এমবিএ এর মধ্যে ওরা আইটি যোগ করে দিচ্ছে, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করে দিচ্ছে, বিকজ দে নো দ্যাট দ্য ফিউচার ইজ অল অ্যাবাউট the growth and the tremendous revolution which is going to happen as an impact of Industry 4.0. So let's go. আমি যেটা করব, প্রথমে আমি একটি স্ক্রিন শেয়ার করব। আমার স্ক্রিনটা শেয়ার করার পর আমাকে একজন বলতে হবে যে আমি দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিনের, আমি যেটা দেখাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট। দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না। ওকে, এন্টার স্ক্রিন। এখন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ওকে, উইন্ডো, এখন দেখা যাচ্ছে? we can see. ওকে, সো আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে টেকনোলজি ট্রেন্ড। আমরা টেকনোলজির যে প্রযুক্তির যে প্রবণতাটা দেখছি, যে ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, সেটা আমাদের ফিউচারের জবগুলো কিরকম হবে। এবং যেহেতু ইউনিভার্সিটি আমাদের ভবিষ্যতের জন্য এখনো অ্যাডজাস্ট করতে পারতেছে না কারিকুলাম, আমাদের ভবিষ্যতের জন্য যে ধরনের ট্রেন্ডি স্কিলগুলো দরকার হবে, তাহলে ওই স্কিলগুলো আমরা কিভাবে গ্রো করতে পারবো। সো অ্যাজ এ লিডার আপনাদেরকে জানতে হবে যে হাউ ইউ গোনা লিড আদার পিপল। ওকে, লিডারশিপের একটা বড় ভূমিকা হচ্ছে মেক থিংস হ্যাপেন থ্রু আদার্স, and how you make things happen through others is to teach them the right things to be done. Now, little bit introduction about myself, যেটা আমি introduction আপনারা অলরেডি বলেছেন। আমি যেটা করেছি, ট্র্যাডিশনালি আমরা দেখতে পারি যে কেউ যদি কাউকে ইন্ট্রোডিউস করে, সে একটা বায়োডাটার মতো উপস্থাপন করে। কিন্তু আমি যেটা করেছি, আমি আমার পড়াশোনা, ইউনিভার্সিটি, কাজ সবকিছুর
লোগো নিয়ে আসছি এখানে। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি রায়ের বাজার হাই স্কুল থেকে, ঢাকার রায়ের বাজারে হাই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? Sir, it would be better if you use slideshow option. কি করব? Sir, আপনি যদি slideshow অপশনটা ইউজ করেন নিচে, তাহলে এটা ফুল স্ক্রিনে দেখাবে। আমি তো স্লাইড শো করছি। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, সো বাঁদিকে যেগুলো দেখা যাচ্ছে সেটা হলো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেগুলো আমি রাবেজা হাই স্কুল থেকে পড়াশোনা করেছি, আমি ঢাকা কলেজ থেকে ইন্টিমেট করেছি। তারপরে আমি সুইজারল্যান্ডে চলে যাই এবং রেড ক্রস করতাম, স্কাউটিং করতাম। সো এগুলো রাখার একটাই কারণ যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো যেগুলো আপনারা এখন করতেছেন, এগুলো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস আর লাইক লাইফ হ্যাকস। তারপরে আমি জেনেভা ইউনিভার্সিটিতে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমি ব্যাচেলার্স এন্ড মাস্টার্স করেছি কম্পিউটার সায়েন্সে। আমার মেজর ছিল আর্কিটেকচার এন্ড টেকনোলজি অফ কম্পিউটার সায়েন্স, এবং আমার মাস্টার থিসিস আমি করছি সার্নে, উইচ ইজ দি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইন ফ্রান্স। এছাড়া আমি ব্রিটিশ কম্পিউটিং চার্টার্ড অ্যাসোসিয়েশন থেকে এক্সপার্ট ডিগ্রি নিয়েছি আইটি সার্ভিস ম্যানেজমেন্টের উপরে। আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ এন্ড লিডারশিপের একটা ডিগ্রি করেছি, which was sponsored by my job, এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটি থেকে আমি এআই এবং মেশিন লার্নিং এর উপর পড়াশোনা করেছি, যেগুলোর রেজাল্ট হচ্ছে আমার বইগুলো, আমার রিসার্চ পেপারগুলোর টেকনিক্যাল পাবলিকেশন। তারপরে যেগুলো দেখা যাচ্ছে, আমি সিটি অফ জেনেভা পুলিশ ডিপার্টমেন্টে আমি এক সময়, আমি যখন জেনেভা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি বাংলাদেশ থেকে যে সমস্ত অ্যাসাইলাম সিকাররা আসতো তাদের ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতাম, বাংলা থেকে ফ্রেঞ্চে। পুলিশের ওরা যখন ফ্রেঞ্চ থেকে বলতো আমি আবার বাংলায় উপস্থাপন করতাম। তারপরে আমি ম্যানর নামে একটা কোম্পানিতে স্টিল আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কম্পিউটার অ্যাডভাইজার হিসেবে কাজ করতাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। ইউএনএ আমি কাজ করেছি, ইউএনএইচসিআর এ সিস্টেম অ্যানালিস্ট হিসাবে আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করেছিলাম যেটা রেফিউজি রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা হয়। আইটিওতে আমি ইনফরমেশন সিস্টেম সাপোর্ট অফিসার হিসেবে কাজ করেছিলাম টেলিকম 99-এ। আমি সবচেয়ে বেশি কাজ করেছি অ্যারাউন্ড 9 ইয়ার্স নকিয়াতে, ফিনল্যান্ডে। সো জেনেভা ইউনিভার্সিটি, ইউএনএইচসিআর, আইটিও সব জেনেভাতে। নকিয়াতে জয়েন করার পর আমি ফিনল্যান্ডে আমাকে হেডকোয়ার্টারে চলে যেতে হয়। সো নকিয়াতে আমার ক্যারিয়ারে ট্রেমেন্ডাস গ্রোথ হয়। আমি তখন প্রথমে নকিয়াতে আমরা যে সিআরএম প্ল্যাটফর্মে কাজ করতাম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারপর আমি প্রোডাক্ট ম্যানেজার, সার্ভিস ডেলিভারি ম্যানেজার, প্রসেস ম্যানেজার, বিভিন্ন পদে আমি কাজ করি। তারপর আমি নকিয়ার ডিভাইসেস গ্রুপ যখন মাইক্রোসফট কিনে না, তখন মাইক্রোসফটে আমি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় 3 বছর আই ওয়াজ ওয়ার্কিং ইন ইনফরমেশন সিস্টেমস, ইন বিশেষ করে যেই ধরনের টুল সেট গুলো ব্যবহার করা হয় আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে আমি মাইক্রোসফট থেকে এইচসিএল টেকনোলজিতে জয়েন করি, বিকজ আমার পজিশনটা সিয়াটলে চলে যায়, এবং আমি যেহেতু লন্ডনে থাকি, আমার পরিবারের একটু রিজার্ভেশন ছিল সিয়াটলে মুভ করার জন্য। ফলে আমি সেই মুহূর্তে আমাকে মাইক্রোসফট ছেড়ে দিতে হয় যখন ওরা আমাদের ডিপার্টমেন্টটা ওদের রেডমন্টে মুভ করে হেডকোয়ার্টারে। এইচসিএল টেকনোলজিস হচ্ছে একটি কনসাল্টিং কোম্পানি, যেখানে আমি জয়েন করি মাইক্রোসফট থেকে। ওরা আমাকে নিয়ে নেয়, ওরা মাইক্রোসফটের একটা সাপ্লায়ার ছিল, তখন ওরা একটা সার্ভিস আর্কিটেক্টের পজিশনে আমাকে অফার দেয়, আমি জয়েন করি। এইচসিএল টেকনোলজি থাকার সময় আমি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানিতে, আপনার ডান সাইডে যে লোগো গুলো দেখতে পাচ্ছেন, শ্যানেল, এস্টে লাউডার, এসসি জনসন, রকেল অটোমেশন, ম্যাকডোনাল্ডস, বেয়ার এন্ড সো অন। এবং এইচসিএল টেকনোলজি 3 বছর কাজ করার পর আমি ক্যাপজেমিনাইতে জয়েন করি ম্যানেজিং কনসালটেন্ট হিসাবে। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আমি মোর লাইক দিস ইজ ওয়ার আই ডু machine learning, digital transformation, artificial intelligence, data science and stuff like that. So এই যে লোগোগুলো দেখছেন এখানে, আমি হিথ্রো এয়ারপোর্টের I designed the হিথ্রো যখন হিথ্রো এয়ারপোর্ট যখন ক্লাউডে পদার্পণ করে, তখন ক্লাউড টার্গেট অপারেটিং মডেলটা আমি ডিজাইন করেছি। স্টে লাউডারে আমি কাজ করেছি ওদের হেডকোয়ার্টার্স ইন নিউ ইয়র্ক। ফলে আমি নিউ ইয়র্কে আর লন্ডনে অনেক আসা যাওয়া করতাম। ফলে লট অফ ওয়ার্ক হিয়ার ডান ইন ডিফারেন্ট কান্ট্রি। যেমন আমি ফ্রান্সে অ্যালস্টমের সাথে কাজ করেছি, ম্যাকডোনাল্ডস এর হেডকোয়ার্টার এখানে ইকুতে কাজ করেছি,
বেয়ারে কাজ করেছি, নেস্টে ছিল ফিনল্যান্ডে, বারবারির জন্য কাজ করেছি। সো দিজ আর অল প্রজেক্ট ওয়ার্ক। এখন as a result of my work, I also আপনার ইন্ট্রোডাকশনে দেখেছেন আমি অনেকগুলো বই রচনা করেছি। These are like my technical publication. আমি ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং এর উপরে, ডেটা সায়েন্সের উপরে, এআই এর উপরে, আইওটির উপরে বই লিখেছি। হোমওয়ার্ক, বাসা থেকে কিভাবে কাজ করা যায় আইটি টেকনোলজি ব্যবহার করে, এটার উপর আমি বই লিখেছি। আমি ডেটা সায়েন্সের যে বইটা আমি লিখেছি, এই বইটাকে কেন্দ্র করে আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রি লেকচার দিচ্ছি, এবং ওই লেকচারগুলো বইটাকে ফলো করে, এবং আমার বইয়ের পিডিএফটা আমি ফ্রি ডাউনলোড করার জন্য দিচ্ছি। কারণ আমি মনে করি যে আমাদের দেশে বাংলা ভাষায় আমি চেষ্টা করছি যাতে ইমার্জিং টেকনোলজির উপরে যে সমস্ত আমার কাজগুলো আছে এগুলোর উপরে সবাইকে শিক্ষিত করা যায়। এবং আমি যে কাজটা করছি এর রিজনটা আমি পরে দেখাবো, কারণ আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যারা পৃথিবীর ইকোনমিক গাইডেন্স, ইকোনমিক্যালি ইমপ্রুভ হওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিসংখ্যান করে, বিভিন্ন কোম্পানিকে সাজেশন দেয়, তাদের পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন কোম্পানি তাদের স্ট্র্যাটেজি ডিসিশন নেয়। ওদের একটা পরিসংখ্যান আমি দেখাবো, যেখান থেকে বোঝা যাবে যে আমি ডেটা সায়েন্সের কোর্সটা আমি বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য কেন আমি করছি, এবং প্রথমে আমি কেন ডেটা সায়েন্সের ইনিশিয়েটিভ নিলাম, ক্লাউড কম্পিউটিং, এআই কিংবা আইওটির উপরে করলাম না, আমি ডেটা সায়েন্স করলাম। তো ওটা আমি একটু পরে দেখবো। এখন যেটা আমি প্রথমে বলছিলাম সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের পড়াশোনা, চাকরি, লাইফস্টাইল, এগুলোর চেঞ্জগুলো কিভাবে আসে। এই চেঞ্জগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি রেভলিউশন থেকে। ইন্ডাস্ট্রি রেভলিউশন সোফার 4টা হয়েছে। প্রথম ইন্ডাস্ট্রি রেভলিউশন, যেটাকে ইন্ডাস্ট্রি 1.0 বলে, সেটা হচ্ছে ওই রেভলিউশনটা হয় যখন আমরা দেখি যে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়। আমরা আমাদের দেশে হয়তো আপনারা জানেন স্টিমার আছে, যেগুলো ঢাকা থেকে এখনো মোরেলগঞ্জ যায়, যেটা আমার নানা বাড়ি। সো আই ইউজ টু টেক দ্যাট স্টিমার বা আমাদের দেশে বাড়িতে যাওয়ার জন্য। তারপরে স্টিমের যে সমস্ত ট্রেন চলতো স্টিম দিয়ে। সো ওইটা যখন হয়, ওটা হওয়ার পর মানুষের চাকুরি, লাইফস্টাইল সবকিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন দেখা যায়। তারপর ইন্ডাস্ট্রি 2.0 যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি যখন আসে, ম্যাসিভ ইন্ডাস্ট্রি রেভলিউশন। আমরা দেখি একটা বিরাট পরিবর্তন আসে ইন্ডাস্ট্রির মধ্যে, যখন তার কারণে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন হয়, এডুকেশনে বিভিন্ন ধরনের সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়, ইউনিভার্সিটি নিউ কারিকুলাম শুরু করে, এবং ইন্ডাস্ট্রি 3 বিকামস মোর অটোমেশন, ইলেকট্রনিক্স থেকে লজিক্যাল কন্ট্রোলার। তখন আমরা কম্পিউটারের আবিষ্কার দেখি। কম্পিউটার যদিও অনেক আগে আমরা IBM এর XT দেখেছি, বাট ম্যাসিভ ইউজ অফ কম্পিউটার ইনক্রিজেস ইন্ডাস্ট্রি 3.0। সো এখানে রোবোটিক্স বলতে আমি বোঝাচ্ছি যে অটোমেশন, যে ধরনের রোবটস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা বিভিন্ন মাল বহন করার জন্য। আই এম নট টকিং অ্যাবাউট লাইক হিউম্যানয়েড রোবটস, যেখানে মানব সদৃশ যে রোবট, আপনারা সোফিয়ার কথা জানেন, যে বাংলাদেশে গিয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে, এবং সেটা হচ্ছে হিউম্যানয়েড রোবটস, যারা মানব সদৃশ রোবট, যাদেরকে চালানো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো ব্যবহার করে, যেটা আমি পরবর্তীতে বলবো। ইন্ডাস্ট্রি 4.0 হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। এখানে আমরা দেখছি যে আইওটির ব্যবহার, বিগ ডেটার ব্যবহার, ডেটা সায়েন্সের ব্যবহার। আপনি আজকে ফোন নিয়ে কত কিছু করতে পারেন। আপনার ফোন আপনার লাইফটাকে আজকাল ড্রাইভ করছে। আপনার ফোন আজকে আপনার জীবনটার উপরে, আপনার ডে টু ডে লাইফের উপরে বিরাট প্রভাব ফেলছে। আপনার এডুকেশন বলেন, আপনার পার্চেসিং পাওয়ার বলেন, আপনি আজকে উবার ব্যবহার করতে পারছেন, আপনি আজকে ফুড অর্ডার দিতে পারছেন, আপনি আজকে মোবাইলের মাধ্যমে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে প্রোগ্রামিং এ স্কিলফুল হচ্ছেন। হয়তো আপনারা অনেকে মোবাইলে আমার এই লেকচারটাও দেখতে পাচ্ছেন। সো দিস ইজ হোয়াট হ্যাপেন ইন ইন্ডাস্ট্রি 4.0। এখন কি ইন্ডাস্ট্রি 5.0 কখন আসবে আমরা জানি না, তবে অনেকে অনেক রিসার্চ করছে, যেটাকে আমরা ইন্ডাস্ট্রি 5.0 যেটা বলবো সেটা হচ্ছে সিঙ্গুলারিটি। আমরা হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা ইন্ডাস্ট্রি 4.0 তে যখন আসলাম, তখন আমরা কোথায় আসছি? ইন্ডাস্ট্রি 4.0 আমরা দেখতে পাচ্ছি ইটস মোর কনজিউমার বেসড ইকোনমি।
consumer-based economy is also considered to be digitally enabled marketplace. আচ্ছা, ডিজিটালি এনেবল মার্কেটপ্লেস বলতে কি বোঝায়? আমরা যদি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের ফিলোসফিটা চিন্তা করি, তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিজিটাল বাংলাদেশ ফিলোসফি, হোয়াট ডাজ ইট মিন ফর ডিজিটাল টেকনোলজি। ওকে, ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল ফিলোসফি হতে পারে এটা যে আমরা যদি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা সহ বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটি বিল্ড করা, মানুষকে রিচ করতে পারি, দ্যাট ইজ হোয়াট ইজ ডিজিটালি ট্রান্সফর্মড বাংলাদেশ। আরো একটা হতে পারে, যেমন আমরা আগে পাসপোর্ট করার জন্য আমরা ফর্ম ফিল আপ করতাম, ম্যানুয়ালি একটা ফর্ম ফিল আপ করতাম, এখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে মেশিন রিডেবল পাসপোর্ট অর্ডার দিতে পারি। সো দিস ইজ হাউ ইউ ট্রান্সফর্ম ইউর লাইফস্টাইল ইনটু ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনার বাসার পাশে যদি একটা মুদির দোকান থাকে যেখানে আপনাকে হেঁটে যে কোনো একটা কিছু কিনতে হইতো, আজকাল যদি আপনি মোবাইলে অর্ডার দিতে পারেন, আপনার বাসায় এসে খাওয়ার ডেলিভারি দিয়ে যাচ্ছে, আপনার বাসায় আপনি গ্রোসারি পাচ্ছেন, আপনার বাসায় আপনি পিৎজা ডেলিভারি পাচ্ছেন। সো দিস ইজ হোয়াট ইজ অ্যাবাউট ডিজিটালি এনেবলড লাইফস্টাইল। তাহলে আমরা যদি দেখি যে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদের সমস্ত, আমাদের পড়াশোনা, চাকরি, আমাদের ভবিষ্যতে হাউ উই উইল বিল্ড আওয়ার ক্যারিয়ার, আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা শিখাবো, আমাদের ফিউচার জেনারেশনের গ্রোথ, সব কিছুর উপরে বিশাল প্রভাব পড়ছে। আর ট্রান্সফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়েস অফ আর্নিং মানি। আজকাল বাসা থেকে ইউটিউব চ্যানেল করে ফুডের ব্লগাররা ফুড রিলেটেড কন্টেন্ট তৈরি করে মিলিয়নার হয়ে যাচ্ছে উইথ জিরো ইনভেস্টমেন্ট, কারণ আপনাকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। আপনাকে ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম উইচ মেক্স মিলিয়ন্স আউট অফ ইউ, বিকজ আপনি যখন ফেসবুক ওপেন করবেন, দ্য মোমেন্ট ইউ ওপেন ইউর ফোন ইউ স্টার্ট জেনারেটিং ডেটা। আপনি যেখানে যাবেন, যা কিছু করবেন, আপনাকে ট্র্যাক করা হবে। ফেসবুক ট্র্যাক করে আপনি কি করছেন, কোন জিনিসগুলো ব্রাউজ করছেন, ওইগুলোর উপর ভিত্তি করে ওই ইনফরমেশন গুলো কালেক্ট করে ও সেল করবে। আপনি যখন ফেসবুক ওপেন করেছেন, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ইয়েস বলেছেন, বাট ইউ নেভার রিড হোয়াট ওয়াজ ইন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এই ধরনের কোম্পানিগুলো বিজনেসের একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে, এবং তারা একটা ফ্রি প্ল্যাটফর্ম দিয়ে, ইউটিউবের মতো একটা ফ্রি প্ল্যাটফর্ম দিয়ে, ইউটিউবাররা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কন্টেন্ট ক্রিয়েট করে মিলিয়ন্স অফ ডলার কামাচ্ছে। ইউটিউব মিলিয়নার বলে এখন একটা কথা আছে। দে আর জাস্ট ইনভেস্টিং ইন ক্রিয়েটিং কন্টেন্ট, এবং ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, এবং দে আর আর্নিং ফ্রম ইট। ইউটিউব ইজ অলসো মেকিং মিলিয়ন্স আউট অফ ইট। একই জিনিস আপনারা যদি এখানে দেখেন যে ফেসবুক যা 408 বিলিয়ন, আমার এই স্ট্যাটিস্টিক্স একটু পুরানো, আরো বেশি হবে, দে আর মেকিং মানি উইথ জিরো কন্টেন্ট। ইটস এ কন্টেন্ট প্ল্যাটফর্ম। ওকে, কন্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপনি যখন ফেসবুক ব্রাউজ করেন, আপনি দেখবেন কার স্ট্যাটাস রিপোর্ট, কে ছবি দিল, নিউজ ফিডে কত কিছু আসতে থাকে, এবং চিন্তা করে দেখেন এই কন্টেন্টটা কে ক্রিয়েট করে? আমরা ক্রিয়েট করছি, উই আর দ্য ইউজার। ওরা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েট করতেছে না। ওরা কন্টেন্ট ক্রিয়েট না করে একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়ে ওরা মিলিয়ন ডলার, বিলিয়ন্স অফ ডলার কামাচ্ছে। সিমিলারলি এয়ারবিএনবি যে কনসেপ্ট আছে, ওরা আপনার একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, মোবাইল প্ল্যাটফর্ম, যেগুলো দিয়ে আপনি হোটেল, কি বলে, ব্রেকফাস্ট, বেড অ্যান্ড ব্রেকফাস্ট ভাড়া করতে পারেন, কিন্তু ওরা কোনো বাড়ি ঘরের মালিক না। এবং উবারের কনসেপ্ট একই, যে আপনি ওরা কোনো গাড়ি নেই, কিন্তু দে আর দ্য বিগেস্ট ট্যাক্সি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। সো দিস ইজ হাউ ইউ আর রেভলিউশনাইজিং, দিস ইজ হাউ এভরিথিং ইজ বিং রেভলিউশনাইজড, অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য জব মার্কেট ইজ বিং ইম্প্যাক্টেড, এভরিথিং। সো আমরা দেখি এটাকে বলে কনজিউমার বেসড লাইফস্টাইল। আপনি কনজিউম করছেন, ওই অনুযায়ী আপনি বেনিফিট পাচ্ছেন, এবং এই সমস্ত কোম্পানিগুলো গ্রো হচ্ছে। এখন আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের মধ্যে টপ কোম্পানিগুলো কারা, আপেলের কথা বলেন, মাইক্রোসফটের কথা বলেন, উবারের কথা বলেন, অ্যামাজনের কথা বলেন, দে আর অল দ্য আইটি কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, ডিজিটালি এনেবলড কোম্পানি। আমাদের বাংলাদেশে এখন মাইক্রোসফট যাবে, আমরা গুগলের পেনিট্রেশন দেখছি, ফেসবুক আসবে, ফেসবুকের একটা বড় ইনকাম বাংলাদেশ থেকে আসে, ফলে ফেসবুক অবভিয়াসলি বাংলাদেশে একটা অফিস খুলবে। তারপরে আমরা জানি যে অ্যামাজন যাচ্ছে বাংলাদেশে, বিকজ অফ দ্য ক্লাউড প্ল্যাটফর্ম। আমাদের ক্লাউডের ডিজিটালি ট্রান্সফার করতে হলে আমাদের ক্লাউডের জিনিস পাঠাতে হবে, বিকজ
to take the whole benefit of digital transformation, you cannot have your traditional data center. যে আপনার একটা কম্পিউটারে আপনার ডেটাবেস থাকতো, আপনি ওখান থেকে কাজ করতেন। নো, ইউ নিড টু পুট এভরিথিং সামওয়্যার ইন দ্য ক্লাউড। আপনি যদি ক্লাউডের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে চান, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আমি সুন্দর করে বাংলাতে সুন্দর করে বুঝিয়েছি হোয়াট ইজ ক্লাউড, হাউ ইট ওয়ার্কস, ক্লাউডের সার্ভিস মডেলগুলো কি কি বিষয়, ওগুলো আপনাদের দেখতে বলবো। এখন হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা রেভলিউশনটা দেখলাম, ওকে, আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে ব্রেনটাকে আমি তৈরি করছি এমন ভাবে যে বুঝতে পারবেন যে আমাদের ভবিষ্যতে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের চাকরির বাজার কোন দিকে যাচ্ছে। আমরা যদি স্টুডেন্টদের গাইড করতে চাই তাহলে কোন এরিয়ার দিকে আমরা ফোকাস করব। কাউকে যদি আমি বলি যে ওকে তুমি সাইকোলজি পড়ছো, তুমি আর্টসের ছাত্র কিংবা ছাত্রী, কিন্তু তোমাকে আরো কিছু জিনিসের উপরে তোমাকে ইউনো ফোকাস করতে হবে। এবং একজন আমি এটা বলছি না যে আর্টসের ছাত্র কিংবা ছাত্রী কিংবা কেউ যদি পেইন্টিং এর উপরে পড়াশোনা করে, কেউ যদি সোশ্যাল হেলথ কেয়ার পড়াশোনা করে, সে যদি আইটি রিলেটেড না হয়, তার মানে এই না যে দ্যাট পারসন ডাজন্ট হ্যাভ এ জব ইন দ্য ফিউচার। কারণ হচ্ছে আমি একটু পরে বলছি। কাজী হতাশ হওয়ার কোনো উপায় মানে চিন্তা নাই যে আমি তাহলে কি আমার কোনো নাই, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছি তাহলে কি আমার ভবিষ্যতে কোনো জব থাকবে না? অবশ্যই থাকবে। কিভাবে থাকবে আমি বলছি। সো এখানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ডিজিটালি ট্রান্সফর্ম হওয়ার জন্য যে একটা জার্নি করতে হয় বিভিন্ন কোম্পানিকে, সেটা কিন্তু সবসময় তৈরি হয় কাস্টমার নিড থেকে। আমি যেটা ডিজিটাল অন্টারপ্রেনার নামে একটি বাংলাদেশের একটা অ্যাসোসিয়েশনের সাথে কিছুদিন আগে আমি একটা লেকচার দিয়েছিলাম, আমি বলেছি যে ডিজিটালি আপনি কিভাবে একজন অন্টারপ্রেনার হতে পারবেন এবং আপনি নিজে বাসা থেকে মিলিয়নার হতে পারবেন, এবং হাউ ইউ ট্রান্সফর্ম অ্যান্ড ক্রিয়েট ইউর বিজনেস। আপনি কিভাবে একটা আজকাল কিন্তু ডিজিটাল কেপেবল ওয়ার্ল্ডে আপনি কিন্তু বাসা থেকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে, ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে আপনি কিন্তু একটা বিজনেস তৈরি করতে পারেন। সো এভরিথিং স্টার্টস উইথ কাস্টমার অ্যাসেসমেন্ট, যে কাস্টমারের কি ধরনের চাহিদা আছে। ওকে, তারপরে একটু ইন্টারাপ্ট করছি ভাইয়া, আপনার স্লাইডটি মনে হয় একটু চেঞ্জ করতে হবে। আপনি মনে হয় অন্য স্লাইডের বক্তৃতা দিচ্ছেন এখন, খুব সম্ভব। আপনারা কোন স্লাইড দেখছেন? আমরা একটা দেখতে পাচ্ছি, আপনার সেকেন্ড স্লাইড যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। ও, আমি তো অনেক আগে সামনের দিকে। সেকেন্ড স্লাইড কি ইন্ডাস্ট্রি রেভলিউশন? আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা আপনি কোথায় কাজ করেছেন ওইটা। ভাই আপনি কি 2 মনিটরে আছেন? তাহলে মনে হয় আপনি ভুল মনিটর শেয়ার দিয়েছেন আমাদের সাথে। আমি তো ইন্ডাস্ট্রি রেভলিউশন থেকে চলে আসছি। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে। ও তাহলে এই যে এইটা আমি যদি মানে প্রেজেন্টেশন মোডে দিই তাহলে দেখা যায় না ঠিক মতো। আমি প্রথমে ইন্ডাস্ট্রি রেভলিউশনটা বলেছিলাম, ইন্ডাস্ট্রি 10, 20, 30, 40। এটা শুনেছেন আপনারা? এটা আমরা শুনেছি বাট দেখিনি। ও সরি অ্যাবাউট দ্যাট। সো আমি ইন্ডাস্ট্রি রেভলিউশন এখানে বলেছি ইন্ডাস্ট্রি 40 আপ টু। তারপরে আমি বলেছিলাম যে ইন্ডাস্ট্রি 40 যে ইম্প্যাক্ট আমরা দেখছি, কি ধরনের ইকোনমি, উবারের কথা এগুলো বলেছি। তারপর আমি আসছি এখানে how you build your business and how you bring transformation. So এই স্লাইডটাতে আমি মূলত কাস্টমার নিডটা, যে কাস্টমারের যে চাহিদাটা আমরা ক্যাপচার করি, তারপরে কিভাবে ট্রান্সফর্ম করি একটা বিজনেস ক্যাপাবিলিটিস তৈরি করার জন্য। ওকে, তারপরে যে স্লাইডটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটালাইজেশন টাচিং এভরি ইন্ডাস্ট্রি। এটা কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 15টা বর্ণনা দেওয়া আছে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। Okay, so what is happening now is that we can see the penetration of digitalization everywhere. এখন যদি আপনি ফাইন্যান্সের ছাত্র কিংবা ছাত্রী হন, দেখবেন ব্যাংকিং ইজ দেয়ার। আপনি যদি মেডিকেলের স্টুডেন্ট হন, হেলথ কেয়ার ইজ দেয়ার। ওকে, আপনি যদি রিটেইলিং কিংবা অন্য কোনো সেক্টর থেকে আপনি পার্টিসিপেট করছেন, বিভিন্ন ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার জন্য ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে পড়াশোনা করছেন, you will find that whichever subject you are currently doing, it's somehow connected to all these sectors.
আপনি এগ্রিকালচারের কথা যদি বলেন, আমরা এখন আইওটির প্রভাব দেখছি এগ্রিকালচারে। কৃষি ক্ষেত্রে এখন ইন্টারনেট অফ থিংস ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে আপনার যখন পানি দেওয়া হয় গাছের মধ্যে, তখন দেখা যায় যে পানি দেওয়ার জন্য ওই সুইচটা শুধু অন হবে যখন আপনার পানির দরকার হবে। সো এখানে একটা ছোট্ট ডিভাইস রাখে, ওই ডিভাইসটা দিয়ে ওরা ডিটেক্ট করে। আমার বড় ছেলে এখানে ও ইউনিভার্সিটি পড়ে কম্পিউটার সায়েন্সে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার। ও এখন স্মার্ট হাউসের কাজ করে। স্মার্ট হাউস হচ্ছে এখানে যে ধরনের বাসার মধ্যে আপনার পুরা কম্পিউটারাইজড সিস্টেম ওরা ইনস্টল করে, যেগুলো দিয়ে ওরা সবকিছু কন্ট্রোল করতে পারে। আপনারা হয়তো স্মার্ট ফ্রিজের কথা শুনেছেন, যেই ফ্রিজ বলে দেয় যে তোমার খাবার শেষ হয়ে যাচ্ছে, ইউ হ্যাভ টু অর্ডার। সো দিস আর অল রিয়ালিটি। আপনি স্মার্ট রোবট আছে যারা হুবার কিংবা ভ্যাকুয়াম ক্লিনিং এ কাজ করে। সো অল থিংস অ্যাট হোম ইটস কানেক্টেড, এবং কানেকশন হওয়ার জন্য ওদের একটা সেন্ট্রালাইজ সার্ভার প্রত্যেকটা বাসায় এখন ইনস্টল করতে হয়, যেগুলো আইওটির মাধ্যমে বাসার সব কিছু কন্ট্রোল করে। গরম পড়লে হিটার, ঠান্ডা পড়লে হিটার অন হয়ে যাবে, আবার টাইম মতো হিটার অফ হয়ে যাবে। আপনি ডিশওয়াশার চালাবেন যখন আপনার ইলেকট্রিসিটি ইজ চিপার, আপনি ওয়াশিং মেশিন চালাবেন রাত 10টার পর, সো ওয়াশিং মেশিনের উপর রাত 10টার পর অটোমেটিক অন হয়ে যাবে, আপনি শুধু ওয়াশিং এর কাপড়গুলো দিয়ে ঘুমায় যাবেন। সো দিস ইজ কল দ্য স্মার্ট হোম টেকনোলজি, দিস ইজ ইন্টেলিজেন্ট হোমও বলে। তো এগুলোর জন্য যে ধরনের ইনস্টলেশন করতে হয়, ইটস লাইক এ কানেক্টেড হোম এক্সপিরিয়েন্স। ওইটার জন্য যেমন আপনার ঘরে যেরকম একটা মিটার লাগবে, ইলেকট্রিসিটি মিটার লাগবে, গ্যাসের মিটার থাকবে, সেরকম একটা সেন্ট্রালাইজ ইলেকট্রিক ডিভাইস থাকবে which will control all your devices via internet এবং by using your Wi-Fi। ওগুলোর ইনস্টলেশন কাজ করে। এটা যে কারণে আমরা দেখতেছি যে এই যে রেভুলেশনটা আমরা দেখছি, এই রেভুলেশনটার কারণে আমাদের সমস্ত কিছুর উপরে প্রভাব আসা শুরু হবে, এবং এর ফলে আমরা যেটা দেখব, হ্যাঁ হতে পারে বাংলাদেশে এটার পেনিট্রেশনটা একটু কম। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিকে দেখেছি যে ওরা দেখিয়েছে যে করোনা ভাইরাসের কারণে কোন কোন দেশের ম্যাক্সিমাম জনসংখ্যা ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে কাজ করছে, এবং কোন কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা বাসা থেকে কাজ করতে পারছে না, এবং বাংলাদেশ ছিল নাম্বার 1-এ। কারণ কি, ওই লিস্টে কিন্তু সুইজারল্যান্ড, জার্মানিও ছিল। তখন আমি ওইটা নিয়ে রিসার্চ করলাম যে হাউ ইজ পসিবল যে বাংলাদেশ যেখানে, সেখানে সিঙ্গাপুর, জার্মানি, সুইজারল্যান্ড এরা তো অনেক ডেভেলপড কান্ট্রি, এরা কেন সেই লিস্টে? যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পরিপ্রেক্ষিতে আমাদের যে লেবার মার্কেট, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেখানে রিমোটলি কাজ করা সম্ভব না। আমাদের যে পপুলেশনের যে ধরনের কাজ দ্বারা আমরা আমাদের ইনকাম সোর্স হিসাবে আমাদের ইকোনমিক্যালি আমাদের দেশকে স্বাবলম্বী করি, তাদের ম্যাক্সিমাম যে কাজগুলো তারা করে সেগুলো হচ্ছে লেবারের কাজ, যেগুলো ম্যানুয়াল এফোর্ট দরকার হয়। সিমিলারলি জার্মানিতে যেহেতু ইন্ডাস্ট্রি দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে, ওদের অনেক কাজ ওদের অন সাইট করতে হয়। সুইজারল্যান্ডের ব্যাপারেও তাই। সুইজারল্যান্ডেরও যেমন ধরেন ওদের ঘড়ির ইন্ডাস্ট্রি ইজ ওয়ার্ল্ড ফেমাস। সো ঘড়ির যে ইন্ডাস্ট্রি, যেখানে ওরা অনেক দামি ঘড়ি যেগুলো ব্যবহার করে, তৈরি করে, ওগুলো সব ম্যানুয়ালি কাজ করতে হয়। ফলে দে হ্যাভ টু গো টু দেয়ার ফ্যাক্টরি অ্যান্ড ওয়ার্ক ফ্রম দেয়ার। সো দিস ইজ হাউ you basically see how industry is penetrating. So আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে না, আমরা এখন, আপনি এনামুল হক আপনি যা বলছেন, এগুলো আমরা দেখি যে আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এখনো এটা it's not suitable, it's not something which we can think about. But হতে পারে এটা যে আমাদের দেশে একটু স্লো অ্যাডাপশন হবে, আমরা একটু দেরির দিকে দেখবো যেগুলো আসছে, কিন্তু একসময় আমাদের কিন্তু এটার প্রভাব পড়বে। আমি আপনারা হারারির নাম শুনেছেন কিনা? হি ইজ এ ভেরি প্রমিনেন্ট প্রফেসর ফ্রম সাম ইউনিভার্সিটি ইন ইসরায়েল। ওনার একটা বই আছে 21st lessons for 21st century। আপনারা পড়েছেন কেউ? আমরা সেপিয়েন্স পড়েছি। সেপিয়াস পড়েছেন, ওকে। ইটস দ্য সেম রাইটার। উনি কিন্তু প্রেডিকশনে বলেছেন বাই 2035, হি ইজ এ গ্রেট রিসার্চার এন্ড ফিলোসফার, বাই 2035
দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ উইল বি অ্যাবলিশড। উনি লিখে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ উইল বি অ্যাবলিশড, ওইটা ব্যানিশ হয়ে যাবে। ফলে বাংলাদেশের যেই ওয়ার্কফোর্স এখন সারা পৃথিবীর মানুষের জামা পরাচ্ছে, যাদের গায়ে কাপড় দিচ্ছে, যাদের মৌলিক অধিকার যেগুলো আছে অন্ন বস্ত্র বাসস্থানের একটা বড় মৌলিক অধিকার তারা পূরণ করছে বাংলাদেশ থেকে, দ্যাট ইন্ডাস্ট্রি উইল বি ইন থ্রেট within next 10-15 years. Why? Because of the revolution we will see from 3D printer. ভবিষ্যতে কি হবে, জামা কাপড় তৈরি হবে 3D প্রিন্টারের মাধ্যমে। আজকাল যে সমস্ত শপিং সেন্টার গুলো আছে ওগুলো বন্ধ হয়ে ওইখানে আমরা 3D প্রিন্টার দেখবো অটোমেটিক প্রিন্ট করছে। আপনি আপনার একটা জামার কোডটা কিনবেন অ্যামাজন থেকে, কোডটা আপনি ডিপ্লয় করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে, আপনার শার্ট রেডি হবে, ইউ উইল আদার গো অ্যান্ড গেট ইট অর ইট উইল বি পোস্টেড টু ইউ। সো দিস ইজ হাউ থিংস আর চেঞ্জিং। আপনি বাঙ্গালোর কিংবা ইন্ডিয়ার যে আইটি ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে ওদের ডিপেন্ডেন্স হচ্ছে কল সেন্টারের উপরে। ওকে, ভবিষ্যতে আমি একটু পরেই বলবো যে কল সেন্টার গুলো কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে যাচ্ছে চ্যাটবোর্ড দিয়ে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে, আইভিআর দিয়ে, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স যেগুলো বলে। ফলে আমরা দেখবো ওদেরও একটা ম্যাসিভ ধাক্কা লাগবে ওদের আইটি ইন্ডাস্ট্রিকে অ্যাডজাস্ট করানোর জন্য। কিন্তু দ্য থিং ইজ দ্যাট সবকিছু এত দ্রুত পরিবর্তন হয়, এর জন্য আমরা যদি আপনারা যারা এখন আমাদের দেশের ফিউচার লিডার, যারা আপনারা আমাদের দেশকে ভবিষ্যতে আপনারা লিডার হবেন, ভবিষ্যতে আপনারা আমাদের দেশটাকে চালাবেন, আপনারা যে সমস্ত স্টুডেন্টদের আপনারা লিডিং দিচ্ছেন আপনাদেরকে তাদের প্রপারলি গাইড করতে হবে। হ্যাঁ, আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকবেই। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলতে আমি বলতে চাচ্ছি এখানে পলিটিক্যাল ইম্প্যাক্ট যেটা থাকে, হ্যাঁ, তারপরে আপনার ন্যাচারাল বর্ন ডিজিজ যেগুলো, করোনা ভাইরাসের কথা আমরা জানি, তারপরে ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড হবে, ঝড় হবে, বন্যা হবে, এই ধরনের পলিটিক্যাল, ন্যাচারাল অ্যান্ড দেন দিস কাইন্ড অফ ডিজিজেস, এই ধরনের কিন্তু সবসময় থাকবেই, এগুলো কিন্তু চললেই আসবে। আমরা যেসব একসময় দেখেছি কলেরা ছিল, একসময় বন্যা হতো বাংলাদেশে, পলিটিক্যাল আনরেস্ট গুলো যেগুলো হয়, হ্যাঁ, বিকজ অফ হরতাল বলেন, যে ধরনের পলিটিক্যাল আনরেস্ট, এগুলো হবেই এবং ইটস ইউনিভার্সাল, ইট হ্যাপেন্স এভরিওয়ার। পৃথিবীতে যত বড় বড় রেভলিউশন গুলো হয়েছে সব কিন্তু স্টুডেন্টদের দিয়ে হয়েছে। সো বিলিভ ইন অ্যান্ড প্লিজ বেয়ার ইন মাইন্ড দ্যাট স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ইউ গাইস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ডু এ চেঞ্জ। আমার মনে আছে দালাই লামা একটা উক্তি দিয়েছিলেন, বলেছিলেন যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর নট কেপেবল অফ মেকিং এ চেঞ্জ বাই ইয়োর সেলফ, being an individual, try to sleep with a mosquito. ওকে, যদি আপনি মনে করেন আপনি নিজে একজন নগণ্য, আপনার কোনো পাওয়ার নাই চেঞ্জ আনার জন্য, তাহলে একটা মশার সাথে আপনি মশারির মধ্যে একটা মশা নিয়ে এক রাত ঘুমানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার ইম্প্যাক্টটা, দ্য লেসন ইউ উইল লার্ন। সো you will have to think that every person in this team, you are a change ambassador. আপনাদেরকে চেঞ্জ অ্যাম্বাসেডর হিসাবে আপনাদের আগাতে হবে। সো ইফ ইউ থিঙ্ক ইন দ্য ফিউচার আপনাদের যদি আরো সেশন করতে চান আপনারা, আই অ্যাম মোর দেন হ্যাপি টু হেল্প। ওকে, সো আমাদের সময় কমে যাচ্ছে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চেঞ্জটা, এই যে রেভলিউশনটা হচ্ছে, এগুলার কারণে যে সমস্ত এরিয়াতে আমরা বেশি টার্নগুলো আমাদের এখন এগুলো খটকা লাগতে পারে আপনাদের জন্য, কিন্তু এগুলো দেখবেন আগামী দিনে ছেলেপেলেরা শিখবে। আমাদের এখানে স্কুলে আমার মেয়ে ক্লাস 9-এ, ক্লাস 7 থেকে কোডিং শিখছে, পাইথন শেখানো হচ্ছে, বিকজ দে নো যে কোডিং ছাড়া ফিউচার নাই। আমি এর জন্য কি বলেছি, আমি কোডিং এর উপরে যে লেকচার গুলো দিয়েছি, আমি বলেছি বাংলাদেশের এখন বাচ্চাদের ক্লাস 2, ক্লাস 3-তে কোডিং শেখাতে হবে। আমাকে অনেকে বলেছে আপনি বাচ্চাদের কোডিং এর উপরে ক্লাস করেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ডেটা সায়েন্সের ক্লাসটা শেষ করতে চাচ্ছি আগে, বিকজ ওইটা দরকার হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের স্কুলে আপনাদের পুশ করতে হবে, আপনাকে সরকারের সাথে কাজ করতে হবে, যাতে আমরা স্কুলে ক্লাস 1, 2 না হলে ক্লাস 5 থেকে আমরা অ্যাটলিস্ট কোডিং শেখাতে পারি, কোডিং এর বেসিক জাস্ট জেনারেল আইডিয়া গুলো আমরা দিতে পারি। কারণ আমাদের এই যে ওয়ার্কফোর্সটা যারা এখন গার্মেন্টসে কাজ করছে, ইফ দে ক্যান ডু কোডিং, তাহলে কি হবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত
ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য যে ধরনের কোডিং গুলো দরকার হবে, বিরাট একটা কোডিং ইন্ডাস্ট্রি হয়ে যাবে বাংলাদেশ। উই ক্যান প্রডিউস ম্যাসিভ কোডিং ডেটা and then transport and then send it over around the world. যে সমস্ত জিনিসগুলো আমরা ভবিষ্যতে এখন আসবে সেগুলো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, মানুষের হিউম্যান অগমেন্টেশন হচ্ছে, আপনারা হয়তো জানেন না, অনেক আগে বাংলাদেশের টিভিতে $6 মিলিয়ন ম্যান নামে একটা টিভি সিরিজ দেখাতো, তারপরে বায়োনিক্যাল ওম্যান নামে একটা টিভি সিরিজ দেখাতো, যেখানে আমরা দেখতাম যে একটা মানুষের অর্গানগুলা বায়োনিক্যাল অর্গান দিয়ে সে তার ক্ষমতা এত বাড়িয়ে দেওয়া হয় যে সাধারণ মানুষের চাইতো তার ক্ষমতা আরো বেশি। যেটাকে বলে হিউম্যান অগমেন্টেশন। একটা বিকলাঙ্গ মানুষ যার তার হাত নাই, ওই হাতটা বায়োনিক্যাল হাত দিয়ে তার হাতের ক্ষমতা এত বাড়িয়ে দেওয়া হয়েছে যে একটা সাধারণ মানুষের চাইতে তার হাতের বায়োনিক্যাল হ্যান্ডের পাওয়ার বেশি। এটা আমরা বলি হিউম্যান অগমেন্টেশন। আমার একটা পুরো লেকচার আছে হিউম্যান অগমেন্টেশনের উপরে আমার ইউটিউব চ্যানেলে, ইউ ক্যান হ্যাভ এ লুক। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস হচ্ছে ব্রেইনের মেমোরি, কম্পিউটারের যে মেমোরি চিপগুলো আছে ব্রেইনের মধ্যে বসিয়ে আমাদের যে সমস্ত ব্রেইন রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে, আমরা যে পড়াশোনা ধারণ করতে পারি না, পড়াশোনা আমাদের মেমোরিতে ধরে না, আমরা কোনো কিছু ভালো মতো প্রসেস করতে পারি না ব্রেইনে, এগুলো নিয়েও গবেষণা চলছে যাতে কিভাবে মাথার মধ্যে কম্পিউটার চিপস বসানো যায়। এবং আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকে আমি কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি কিভাবে আপনি আপনার পড়াশোনা মনে রাখতে পারবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। যেমন আমি কিন্তু বলছি যে আমাদের ট্র্যাডিশনালি আমরা যেগুলো শিখেছি বাংলাদেশে, যে আমরা একটা জিনিস বারবার মুখস্থ করার জন্য বারবার জোরে 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 পড়তে থাকি তারপর মুখস্থ করার চেষ্টা করি, কিংবা আমরা হাইলাইট করি, কলম দিয়ে লিখি, কিংবা নোট করি, তারপরে এগুলো আমরা মুখস্থ করি। কিন্তু যেগুলো আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যেগুলো শিখেছি, হার্ভার্ডের ক্লাস করে, যে ট্রিক্স গুলো যেগুলো এফেক্টিভ এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন, ওগুলো আমি সব ডিসক্লোজ করে দিচ্ছি। আমি এই পর্যন্ত 7টা পার্ট করেছি, প্রত্যেকটা পার্টে আমি বলেছি যে কিভাবে আপনার ব্রেনকে আপনি ধারালো করবেন, কিভাবে আপনি আরো এফেক্টিভলি আপনার পড়াশোনা মুখস্থ রাখতে পারবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে জাস্ট সামারাইজ করে যদি আমি দেখি, আমি জাস্ট রোবোটিক্স এর কথা বলবো, ড্রাইভারলেস কার যেটা আসছে, আপনি আজকে বাংলাদেশে হয়তো অনেকে আপনারা উবার ব্যবহার করেন, উবারের যে অ্যাপটা, ওই অ্যাপটার মধ্যে আমি জানি না বাংলাদেশে, কিন্তু এখানে সিলেক্ট করা যায় আপনি কি ধরনের গাড়ি চান। বিভিন্ন ধরনের ক্লাসিক গাড়ি আছে, আপনি চাইলে একটা মার্সিডিজ অর্ডার দিতে পারেন। আপনার মার্সিডিজ আজকে আর আপনার মার্সিডিজ কিনতে হবে না, কিন্তু মার্সিডিজ যদি আপনার শখ হয়, ইউ ক্যান আস্ক উবার টু ড্রাইভ ইউ উইথ দ্য মার্সিডিজ কার। ইন দ্য ফিউচার আমরা দেখবো যে ওই অ্যাপ্লিকেশনে আপনি চুজ করতে পারবেন যে আপনি ড্রাইভার ওয়ালা গাড়ি চান না ড্রাইভারলেস গাড়ি চান। ওকে, দেয়ার উইল বি নিউ অপশন অ্যাডেড। সো all these things together is how things are going to revolutionize. So 3D প্রিন্টারের কথা দিচ্ছি, ক্লাউড কম্পিউটিং দিচ্ছি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মের যে রেভলিউশন গুলো, ব্লক চেনের কথা আসছে, ব্লক চেনের উপর আমার একটা সুন্দর লেকচার রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ভার্চুয়াল রিয়ালিটি, আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট আছেন অলরেডি এখানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করছে মেডিকেল স্টুডেন্টদের জন্য। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি এটা স্কিপ করব, ইটস নট দ্যাট রিলেভেন্ট। এখন আমরা যদি দেখি যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সার্ভে আমি নিয়ে আসছি, যেটা থেকে আমি বুঝাতে চাবো যে আমরা যে টেকনোলজি আগামী 2025 সালের মধ্যে আমাদের উপরে প্রভাব ফেলবে, শুধু আমাদের কাজ না, পড়াশোনা, লাইফস্টাইল, social and all kind of grounds which makes us as human to survive in this world. তাইলে আমরা দেখতে পাবো, আপনি যদি দেখেন 29% হচ্ছে এনক্রিপশন অ্যান্ড সাইবার সিকিউরিটি। এখানে আপনি যদি দেখেন 29% হাইয়েস্ট হচ্ছে এনক্রিপশন অ্যান্ড সাইবার সিকিউরিটি। ওয়াই? বিকজ আমি এখন যে সরকারের একটি এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছি একটা প্রজেক্টে, এখানে কিন্তু এনক্রিপশনের ব্যাপারটা আমরা করছি এবং সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি কেন? সিকিউরিটির ব্যাপারটা এখন এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের আইটির উপরে ডিপেন্ডেন্সি বাড়ছে, আমরা মোবাইল ডিভাইসের উপরে ডিপেন্ডেন্ট, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে বদ্ধ হয়ে আছি, আমরা উই আর প্রিজনার অফ আওয়ার মোবাইল ফোন। আমরা এখন অনলাইনে কত কিছু করতে পারছি। আমি আজকে লন্ডন থেকে আপনাদের লেকচার দিচ্ছি, আগে তো চিন্তাও করা যেত না, হয়তো আমাকে একটা টিকিট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যে আপনাদের সামনাসামনি বসতে হতো, বসে এগুলোই করতে। এখন আমি শেয়ার করতে পারছি, আমি একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার নলেজ আমি পৌঁছতে পারছি। ফলে যেহেতু আইটির উপরে আমাদের
ডিপেন্ডেন্সিটা ইনক্রিজ হয়েছে, সেহেতু সিকিউরিটির ব্যাপারটা চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের যে সাইবার সিকিউরিটির কারণে যে আমরা জানি যে ঘটনাটা ঘটেছিল, ব্যাংক থেকে যে লুটপাট হয়েছিল ডিজিটালি ইউজড প্ল্যাটফর্ম থেকে, ফলে সিকিউরিটি হ্যাজ বিকাম ভেরি সিরিয়াস নাও বিকজ আমাদের ডিপেন্ডেন্সি বাড়ছে, সেই জন্য সিকিউরিটির উপরে জোর আসছে। ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আমরা বিগ ডেটার কথা বলি কারণ এখন এভরিথিং ইজ জেনারেটিং ডেটা। আমি আগেই বলেছি, আপনি যখন মোবাইল ফোনটা অন করবেন, অন করে একটা অ্যাপ শুরু করবেন, ইউ স্টার্ট জেনারেটিং ডেটা। ওই ডেটাগুলো ওরা ক্যাপচার প্রসেস করে ওদের বিজনেস গ্রো করে। সো বিগ ডেটা হচ্ছে, যেহেতু ডেটার ভলিউম এত বেশি, এটাকে বলে বিগ ডেটা। আগে আমাদের ছোট ছোট স্ট্রাকচার ডেটা ছিল, আমরা বিআই করতে পারতাম, বিজনেস ইন্টেলিজেন্স করা যেত, আমরা ডেটা ওয়্যারহাউস করতে পারতাম। এখন আমরা বলি ডেটা লেক। ডেটা লেক হচ্ছে যেখানে আনস্ট্রাকচার ডেটা, স্ট্রাকচার ডেটা দুটো একসাথে যোগ করে আমরা অ্যানালিটিক্স করে আমরা বিজনেস ক্যাপাবিলিটি তৈরি করি। আজকে যদি আপনি দেখেন যে ডক্টর জাহাঙ্গীর বাংলাদেশের একজন লাইফস্টাইল পরিবর্তনের জন্য যে ওয়ার্ল্ড ফেমাস, লন্ডন, আমেরিকা সবাই ওনাকে ফলো করে, টট ইন বাংলাদেশ, হাউ হি চেঞ্জড অ্যান্ড impacted the healthy lifestyle in Bangladesh. আপনি দেখেন, আপনি এখন রাস্তাঘাটে অলিভ অয়েল কিনতে পাবেন, আপনি দেখবেন বাদাম কিনতে পারবেন, বিকজ হি প্রমোটেড দ্যাট লাইফস্টাইল, দ্যাট ইউ চেঞ্জ ইউর ডায়েট উইথ বেটার থিংস। তো ওগুলো কি করেছে, আপনাদের নতুন নতুন বিজনেসের জন্ম দিয়েছে। সো দিস ইজ হাউ আপনার ইন্ডাস্ট্রি রেগুলেশন গুলো হচ্ছে কাস্টমার নিড থেকে, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোর ইম্প্যাক্ট তৈরি করে। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন ধরনের ফুড রিভিউয়াররা, বাংলাদেশে অনেক ফুড রিভিউয়ার আছেন, তাদের মিলিয়নস অফ ফলোয়ার্স। আমরা দেখি what is this guy? There was a guy in Bangladesh also, he has lots of followers. He talks about just random things. তারপরে ফুড রিভিউয়াররা বেশি পপুলার কারণ খাওয়ার ব্যাপারটা আমরা একটু বেশি, আমাদের যে সমস্ত সেন্স গুলো আছে ওগুলোর মধ্যে খাওয়ার সেন্সটা একটু বেশি আমাদেরকে প্রলোভিত করে, আমরা একটু বেশি হয়ে যায়। তো ফুড রিভিউয়ারদের যে ফুড রিভিউ আপনি দেখেন, you can enjoy it, but you can also use it to build your business. ওকে, আপনি যদি দেখেন যে রেস্টুরেন্টের যে রেভলিউশনটা হচ্ছে বাংলাদেশে, আউটসাইড ফাস্ট ফুডের যে চেঞ্জটা হচ্ছে, এগুলো কিন্তু ওই যে influenced by the number of people who are buying or subscribing to these food reviews, just to give an example. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে মানুষের লাইফস্টাইল, they are all influenced by the social media, social industry. এখানে আপনি দেখেন টেক্সট, ইমেজ, ভয়েস প্রসেসিং। এখন টেক্সট, ইমেজ, ভয়েস প্রসেসিং, এখানে যারা স্ক্রিপ্টিং করেন, যারা লেখক, যারা লেখিকা, যারা বইপত্র লেখেন, কিংবা ধরেন আপনারা যারা ইংলিশে পড়াশোনা করছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টার্স করছেন, ব্যাচেলার্স করছেন, কিংবা ল্যাঙ্গুয়েজের উপরে যারা শিখছেন, তাদেরও দেখা গেল একটা বিরাট মার্কেট রয়ে গেছে ইন দ্য ফিউচার, বিকজ মেশিনকে শেখানোর জন্য স্ক্রিপ্ট লিখতে হবে। যেমন মুভি করার জন্য যে ধরনের যে হ্যারি পটার মুভি যেখানে হয়েছে, তার বই থেকে যে স্ক্রিপ্টটা তৈরি করেছে, হি ওয়াজ এ রাইটার, যে বইটা পড়ে স্ক্রিপ্ট তৈরি করেছে বইটার জন্য, মুভির জন্য। তো ওই ধরনের রাইটারের দরকার হবে। আমি পরবর্তী স্ট্যাটিস্টিক দেখাবো যে রাইটিং এর একটা স্কিল যেটা এখন ডিমান্ড বাড়ছে, কারণ হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, মেশিনকে শেখানোর জন্য রাইটারদের দরকার হয় স্ক্রিপ্ট তৈরি করার জন্য, যেগুলো থেকে মেশিন ক্যাপাবিলিটিস ডেভেলপ করে। ব্লক চেন কালচার, যেখানে ব্লক চেন কালচারটা হচ্ছে আপনার, যেহেতু নাম থেকে বুঝতে পারছেন আপনি, ব্লক চেইন, বিভিন্ন ধরনের চেইন গুলো থাকবে, চেইনের বিভিন্ন ব্লক গুলো চেইন হিসেবে কানেক্টেড হয়ে ব্লক চেইন তৈরি করে। ব্লক চেইন টেকনোলজিটা আরো সিকিউরিটির কারণে এটা বেশি পপুলার হচ্ছে, কারণ এনিবডি ক্যান হোস্ট information in their own computer at their home and connect to a chain to other computer, এবং এইভাবে একটা চেইন অফ ব্লক তৈরি হয়, যেটা থেকে সিকিউরিটিটা আরো পাকাপোক্ত করা যায়। ব্লক চেইনের উপর আমার একটা সুন্দর লেকচার আছে, আপনারা দেখে নেবেন যদি জানতে চান আরো। এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মানুষ আর মেশিন। 2025 সালে মানুষ আর মেশিনের পাশাপাশি কাজ করার প্রবণতা আমরা দেখব। আমরা প্রথমে যদি দেখি ইনফরমেশন অ্যান্ড ডেটা প্রসেসিং। নাও
bear in mind ইনফরমেশন এবং ডেটা, আগেই বলেছি এখন ডেটা আর ছোট ডেটা নাই, বিগ ডাটা হয়ে গেছে। এত ডেটা, আপনি একটা প্লেন যখন হিথ্রো এয়ারপোর্ট থেকে রওনা দেয় দুবাই যাওয়ার জন্য, the moment the plane flies, it starts to generate petabyte of data. Petabyte of data আপনার more than terabyte, which is আপনি যদি একটা পেট্রোল স্টেশনে যে তেল নিয়ে আসে যে কন্টেইনার গুলো, ওগুলো যদি চিন্তা করেন ওরকম 7-8টা কন্টেইনার ফুল অফ ডেটা। হ্যাঁ, এরকম ডেটা জেনারেট করে একটা প্লেন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওই ডেটা যদি আমরা রিয়েল টাইম প্রসেস করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে প্লেনটার কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা, এবং প্লেনের অ্যাক্সিডেন্ট 0% করে ফেলা হতো। বাট সিন্স উই ক্যানট প্রসেস দ্যাট অ্যামাউন্ট অফ ডেটা অন রিয়েল টাইম, এবং মানুষের পক্ষে সম্ভব না, আমরা দেখবো যে মেশিনকে আমরা ব্যবহার করছি ওই ডেটা প্রসেস করার জন্য। ফলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষের চাইতে মেশিনের বারটা একটু বড় দেখছি। তারপরে আর একটা জায়গা যেখানে আমরা দেখবো যে মানুষের দরকার বেশি ভবিষ্যতে হবে, কমিউনিকেটিং এন্ড ইন্টারেক্টিং। কমিউনিকেটিং ইন্টারেক্টিং, আপনারা হয়তো IBM এর ওয়াটসনের নাম শুনেছেন। ওয়াটসন হচ্ছে একটি ইন্টারেক্টিভ অ্যালেক্সার মতো, সিরি কিংবা আপনারা যারা গুগল অ্যাসিস্ট্যান্টের ইউজ করেছেন কিংবা কর্টানার কথা জানেন, IBM এর ওয়াটসনে সে চিকিৎসা করতে পারে। সে মানুষের সমস্যাগুলো তার কাছে বললে সে তার প্রেসক্রিপশন করতে পারে তার কি ধরনের ট্রিটমেন্ট দরকার। ওকে, সো ওয়াটসন যে প্রেসক্রিপশন দেয়, দেখা গেছে যে একজন ডাক্তার তার প্রেসক্রিপশনটার চাইতে ওয়াটসনের প্রেসক্রিপশনটা মোর অ্যাকুরেট হয়। তাহলে আমরা দেখবো কি ফিউচার অফ মেডিকেল, যারা এখন মেডিকেল সায়েন্সে আসেন তাদের ফিউচার জবটা কি হবে? তাদের ফিউচার জবটা হবে ইন্টারেক্টিং, নট গিভিং আ প্রেসক্রিপশন। আমরা প্রেসক্রাইব করি যখন আমরা একটা রোগী আসে আমাদের কাছে, ডাক্তারদের কাছে, তারা তাকে অবজার্ভ করার পর প্রেসক্রাইব করে। কিন্তু এটা কিন্তু একটা শিফটিং হয়েছে। আমরা দেখেছি করোনা ভাইরাসের কারণে ম্যাক্সিমাম টেলি হেলথ যেটা বলে, আমরা এখানে আমাদের জিপির কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সবসময় ফোনের মধ্যে কিংবা ভিডিও কনভারসেশনের মাধ্যমে আমরা প্রেসক্রিপশন পেতাম। So what does it mean? It means that in the future you don't need to see the doctor. Okay, so you can come in front of your computer and then give the computer your problem, and then computer can give you a prescription. That's what is Dr. Watson is going to do. Now, কিন্তু আমরা তাহলে ডাক্তারদের কি দেখবো? ডাক্তারদের দেখবো they are more interacting, they are more giving like the human touch. Human touch একটা দরকার আছে, কারণ আপনার একজন যদি একজনের রোগ হয়, কেউ যদি অসুস্থ হয়, তার অসুস্থতা সুস্থ হওয়ার জন্য তার সাইকোলজিক্যালি তাকে অনেক স্ট্রং হইতে হয়। সাইকোলজিক্যালি স্ট্রং হওয়ার জন্য আপনার হিউম্যান ইন্টারাকশনটা দরকার হয়। এর জন্য আমরা কেউ অসুস্থ হলে আমরা দেখা করতে যাই, সমবেদনা যাই, পাশে যেয়ে বসি, একটু ফ্লাওয়ার নিয়ে যাই। সো দিস ইজ হাউ উই গিভ দ্য হিউম্যান টাচ। ভবিষ্যতে ডাক্তারদের প্রয়োজনটা হবে একটা হিউম্যান টাচ অ্যান্ড ফিল দেওয়া, বাট নট নেসেসারিলি গিভিং এ প্রেসক্রিপশন। রিজনিং, ডিসিশন মেকিং আমরা দেখছি যে মানুষের প্রয়োজনীয়তা বেশি থাকবে, এবং বিকজ অফ দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার যে আমাদের আছে, আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের কর্টেক্স যেগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্যাপাসিটি তৈরি করতে পারি। মেশিনকে ওই লেভেলে পৌঁছানোর জন্য যেই লেভেলে যেতে হবে সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি বলা হচ্ছে 2035, 2045 কিংবা আরো পরে মেশিনের ওই ক্যাপাসিটিটা আসবে। ফলে আমরা দেখছি উই স্টিল নিড হিউম্যান বিং টু থিঙ্ক অ্যান্ড প্রসেস ইনফরমেশন অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং পাওয়ার। আমাদের আর 1 মিনিট আছে, আমি কি প্রসিড করতে পারি? আমার আর 2টা স্লাইড ছিল। আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের টাইম আপ। নো প্রবলেম, প্লিজ কন্টিনিউ। ওকে, সো এই স্লাইডটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রিজিং ডিমান্ড অ্যান্ড ডিক্রিজিং ডিমান্ড। এই স্লাইডটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাই 2025 যে সমস্ত জবগুলোর ডিমান্ড কমে যাবে এবং যেগুলোর ডিমান্ড বাড়তে থাকবে, চাহিদা বাড়তে থাকবে।
আমি প্রথমে ডিক্রিজিং ডিমান্ড দিয়ে শুরু করি। এখন আপনি হয়তো বলবেন যে ও ফর বাংলাদেশ দিজ আর নট অ্যাপ্লিকেবল। ইউ মাইট বি রং, বিকজ বাংলাদেশ কিন্তু ডিজিটালি অনেক স্ট্রং হচ্ছে। আমাদের চেঞ্জের জন্য আমরা কিন্তু অনেক এগিয়ে আছি, আমরা কিন্তু চেঞ্জটাকে অনেক সহজে নেই। হ্যাঁ, আমাদের চেঞ্জ নেওয়াটা অনেক, চেঞ্জটা আমাদের পরিবর্তন যে আসে, আমাদের ইন্ডাস্ট্রির যে রেভলিউশন গুলো আমি দেখিয়েছি, ওই রেভলিউশন গুলো যখন হবে তখন আমরা কিন্তু আমাদের চেঞ্জ রেজিস্ট্যান্স ক্ষমতা খুব কম পৃথিবীর অন্যান্য দেশের চাইতে। আমরা কিন্তু উই আর মোর হ্যাপি উইথ দ্য পভার্টি উই হ্যাভ রাদার দেন পিপল উইথ লট অফ মানি বাট বিং আনহ্যাপি। বুঝছেন, আমরা বাংলাদেশি হিসাবে আমরা পভার্টি, গরিব গরিব দেশ হয়েও আমরা অনেক খুশি। পৃথিবীর খুশি দেশগুলোর মধ্যে, হ্যাপি দেশগুলোর মধ্যে যে সমস্ত র্যাঙ্কিং হয়, বাংলাদেশ সবসময় টপে থাকে। আর একটা জিনিস সেটা হচ্ছে, আমি রিসেন্টলি ওই যে আপনাদের যে বলেছি যে কিভাবে মস্তিষ্কে আপনি পড়াশোনা ধারণ করতে পারবেন, তো ওখানে আমি এক পর্যায়ে বলেছি যে মস্তিষ্কের মধ্যে যে সেলগুলো থাকে, যেই সেলগুলো আমাদের ক্যাপাসিটি ইনক্রিজ করে আমাদের পড়াশোনা ধরে রাখার জন্য, ওই সেলগুলো গ্রো করার জন্য কতগুলো ওয়েস অফ ডুইং থিংস। নাম্বার ওয়ান, আপনি এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনি যোগা করতে পারেন, আপনি বাইরে যেয়ে দৌড়াতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, টেবিল টেনিস, লন টেনিস, এগুলো খেলে আপনি ইউ ক্যান ডেভেলপ, ইনক্রিজ দ্যাট ক্যাপাসিটি ইন ইউর ব্রেন। আর একটা জিনিস হচ্ছে, ব্রেন ইনক্রিজ করার জন্য, ব্রেনের ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য, নতুন নতুন সেল জন্মানোর জন্য আপনি সারা জীবন ওইগুলো ডেভেলপ করতে পারেন বাই হ্যাভিং পিস। পিসটা হচ্ছে আপনি যখন শান্তিতে থাকেন, আপনার মন যখন ভালো থাকে, তখন দেখবেন আপনি মানসিক ভাবে আপনার অনেক ভালো লাগে। এর জন্য বলে যে মস্তিষ্কের সবচেয়ে বড় স্টেট হচ্ছে হ্যাভিং এ পিসফুল টাইম। এবং পিসটা তখনই আসবে যখন আপনি, আপনার মধ্যে কম্প্যাশন থাকবে, ভালোবাসা থাকবে, আপনার মধ্যে দয়া থাকবে, আপনার মধ্যে মানবিক ব্যাপারটা থাকবে, আপনি যখন একটা ভেরি হিউম্যান পারসন হবেন। ওকে, তা আমি যেটা এই কারণে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের লার্নিং কার্ভটা আমাদের সব সময় অ্যাডুকেট লেভেলে রাখতে হবে, যাতে করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের আন্ডারে, আপনাদের আন্ডারে যারা আছে তাদেরকে আপনারা গাইড করতে পারেন। এখন দেখেন, যে সমস্ত ডিক্রিজ ইন ডিমান্ড, যেগুলোর আস্তে 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 চাহিদা কমতে থাকবে, নাম্বার ওয়ান বলছে ডেটা এন্ট্রি ক্লার্ক। আমরা কিন্তু ডেটা এন্ট্রি থেকে প্রচুর পয়সা আয় করি। আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে, ফাইবারে যদি আপনি, আমার সাথে কিছুদিন আগে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ থেকে, তারা আমার এখানে লেখা আছে, তারা ডেটা সায়েন্স আর বিজনেস ইন্টেলিজেন্সের উপরে আমাকে 12টা মডিউল দিতে বলেছে কোর্সে। তারা একটা কোর্স ইন্ট্রোডিউস করবে, আমি নামটা বললাম না কোন কোম্পানি। তারা বলেছে আপনার যেহেতু আপনার এই ব্যাকগ্রাউন্ড, আপনার বই লিখেছেন, এটা লিখেছেন, আপনার কোর্সগুলো মানুষ অনেক সুন্দর করে নিবে, তা আপনি আমাদেরকে ডেটা সায়েন্স এবং বিজনেস ইন্টেলিজেন্সের উপরে 2 ঘন্টার একটা কোর্স দিবেন, 12টা মডিউল হবে। এখন উনি আমাকে বলছিলেন যে ফাইবারে বাংলাদেশ থেকে যে সমস্ত, বাংলাদেশের ফাইবারে কাজ করে বাংলাদেশিরা যে সমস্ত রেভিনিউ বিদেশ থেকে নিয়ে আসে, তার মধ্যে একটা বড় অ্যামাউন্ট আসে ডেটা এন্ট্রি থেকে। ওকে, নাও দিস ইজ ভেরি সিরিয়াস ফর আস, কেননা ডেটা এন্ট্রি ডিমান্ডটা আস্তে আস্তে ডিক্রিজ হবে বিকজ অফ ইনক্রিজ ডিমান্ড, ইনক্রিজ অফ মেশিন লার্নিং, ইনক্রিজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো আস্তে আস্তে চিপ হয়ে যাচ্ছে। আজকে আগে মানুষ একটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার এফোর্ড করতে পারতো না, এখন 30-35 পাউন্ডে আপনি একটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার করতে পারেন, কিনতে পারেন, যে ঘরের কোনায় কোনায় ঘুরে আপনার সারা বাড়ি আপনার ভ্যাকুয়াম ক্লিন করবে। অ্যামাজনের মাধ্যমে এটা কিনতে পারেন। সো এআই ব্যবহার করে ডেটা এন্ট্রি ক্লার্কটা, আরো ডেটা এন্ট্রির যে জবটা, এটা রিডিউস হয়ে যাবে। ফলে আমাদের একটা থ্রেট হবে, আমাদের ইনকাম সোর্স কমতে থাকবে। ফলে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে কি করতে হবে। কাজে আপনি যদি বাঁ দিকে দেখেন, ইনক্রিজিং ইন ডিমান্ড হচ্ছে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সায়েন্টিস্ট। ডেটা সায়েন্স ইজ দ্য নাম্বার 1 রিকোয়ারমেন্ট নাও। এর জন্য আমি ডেটা সায়েন্সের কোর্সটা আমি ফ্রি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, বিকজ আমি চাচ্ছি আমাদের দেশে সবাই অ্যাটলিস্ট জেনারেল আইডিয়া নিক। আমি যখন ডেটা সায়েন্সের কোর্সটা শুরু করি,
বেসিক জিনিস, ডেটা সায়েন্স কি, কিভাবে এটা হয়, কিভাবে চলবে, এগুলো দিয়ে আমি শুরু করেছি। আমাকে অনেকেই লিখেছেন যে আপনি অ্যাডভান্স কোর্স করান। আমি তখন তাদেরকে লিখেছি যে অ্যাডভান্স কোর্স করব কেন, আমাদের দেশে এখনই ডেটা সায়েন্সের পেনিট্রেশনটা অনেক কম, এবং আমি চাচ্ছি আমার ওই অডিয়েন্সটা আমি ধরতে যারা ডেটা সায়েন্সের এখনো ভালো কিছু বুঝে না। ফলে ডেটা সায়েন্সটা কি, আমরা ডেটা কিভাবে আমরা ইন্টেলেকচুয়ালি ডেটা ব্যবহার করতে পারি, আমরা বিজনেস কিভাবে তৈরি করতে পারি, আমরা যে ডেটাগুলো আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করতে পারি ফ্রি। আমার 7 নম্বর এপিসোডে আমি বলেছি সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেক্ট করে কিভাবে আপনি বিজনেস তৈরি করতে পারেন। এখন যদি আবার ডিক্রিজিং ডিমান্ডে যাই, আমি বলেছি রিসিপশনের কথা বলেছি, রিসিপশনিস্ট অলরেডি চলে গিয়েছে। আপনি যদি কোথাও ফোন করেন, আপনার রোবট বলবে যে প্রেস 1 to do this, press 2 to pass to the next person, press 3 to give details. So this is called IVR, interactive voice response. আগে আমরা ট্র্যাডিশনালি দেখতাম কি, এক জায়গায় ফোন করলে রিসিপশন ধরতো, কাকে চাচ্ছেন, আচ্ছা ধরছেন, একটু ধরেন আমি দিচ্ছি, দ্যাটস গন, ইটস হিস্টোরি। ওকে, তারপর আমরা কি দেখবো, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তারপরে পোস্টাল সার্ভিস। আগে দেখতাম আমাদের দেশে, আমি জিগাতলাতে পোস্ট অফিসের কাছে আমরা থাকতাম, ওখানে সকালবেলা সব পোস্টম্যানরা গোল হয়ে বসে ওরা ট্রিয়াজ করতো, হ্যাঁ, পোস্টের কোনটা কোন জায়গায় যাবে, কে কোনটা ডিস্ট্রিবিউট করবে, ওরা বিভিন্ন বক্সে রাখতো, ভাগ করতো। এখন কি হয়, এখন সব মেশিন পোস্ট করছে, ট্রিয়াজ গুলো করছে, ইনভলভ গুলো, তারপরে ওগুলা চলে যাচ্ছে ডানে বায়ে, কোনটা কোন এরিয়ার পিয়নের মাধ্যমে, কোন এরিয়ার পোস্টম্যানের মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে। হয়তো আমাদের দেশে পেনিট্রেশনটা এখন নাই, বাট দিস ইজ হাউ ইটস গোয়িং টু বি ইন দ্য ফিউচার, বিকজ ইটস গোনা বি মোর চিপার এন্ড ইট উইল বি ভেরি মাচ অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় কথা হলো, টেকনোলজির সাথে যদি আপনি চেঞ্জ না হন, তাহলে পুরান ভাবে যদি আপনাকে চলতে হয়, that will become more expensive for you to live to that traditional lifestyle than to update yourself and then go with the modern technology. Okay, আমাদের দেশে আপনি যদি আপনাদের বাংলাদেশ গভর্নমেন্টের যেটা আমি অলরেডি অনেক কিছু আমি পড়েছি এটার উপরে, ডিজিটাল ট্রান্সফরমেশন ফিলোসফির উপরে আমি একটি রিসার্চ পেপারও পড়েছি। সো আমাদের দেশের সরকারের যে আইডিয়াটা হচ্ছে যে we need to modernize, we don't have any choice, because if we keep the legacy system, আমাদের খরচ বাড়বেই বাড়বে, বরঞ্চ কমবে না। কারণ আমি যদি ডিজিটালি আমাকে ট্রান্সফার করতে পারি, তাহলে আই উইল বি চিপার, আমার জন্য সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের ইকোনমি, উই নিড টু ওপেন আপ টু দ্য ওয়ার্ল্ড। ওকে, আমরা যদি আমাদের রেভিনিউ বাড়াতে চাই, আমাদের দেশকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করতে চাই, আপনারা বাংলাদেশের একটা ফিউচার কর্ণধার হিসাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশকে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে পৃথিবীর উন্নতির সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো উই হ্যাভ নো লাক্সারি টু কিপ আওয়ারসেলস উইথ দ্য ট্র্যাডিশনাল ওয়েজ অফ ডুইং থিংস। ওকে, ইট ডাজন্ট মিন যে আমরা কালকেই সব রিক্সা উঠাই দিব ঢাকায় সব বেবি ট্যাক্সি গুলো আমরা ইলেকট্রনিক বেবি ট্যাক্সি করে ফেলবো। নো, ইটস নট গোনা হ্যাপেন লাইক দ্যাট। ওকে, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ, ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমাদের কি এরিয়া গুলো কোথায়, যেখানে আমরা কাজ করলে দ্যাট উইল ইম্প্যাক্ট সামথিং এলস। ওকে, মানুষের এডুকেশন, মানুষের চিন্তাধারার পরিবর্তন আনতে হবে, কমিউনিকেশন করতে হবে, মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আপনারা যখন আমার আজকে লেকচারের পর ইফ ইউ টেক এ ডিসিশন যে আপনাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে আপনারা কিভাবে এই মেসেজগুলো নেক্সট লেভেলে নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে আপনাদের বসতে হবে, বসে ডিসিশন নিতে হবে যে হাউ উই পাস দ্য ইনফরমেশন। প্রথমে সবকিছু, যখন আমি আজকে এত কিছু বললাম, এগুলো যদি আপনি সবকিছু একবারে তাদেরকে দিতে চান, দে উইল গেট লস্ট। তো এই যে ডিক্রিজ ইন ডিমান্ডের মধ্যে আপনি দেখবেন যে সমস্ত এরিয়া ওল্ড, যে সমস্ত এরিয়া ট্র্যাডিশনাল। আপনি অনেক আগে ব্যাংকের কথা চিন্তা করেন, আমার মনে আছে আমরা যখন টেনারি মোড়ে ব্যাংকে আমার বাবা কোনো একটা কিছু জমা দিতে আমাকে একটা রসিদ দিয়ে পাঠাতেন, ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের যে ক্লার্ক ছিল সে একটা বড় খাতা বের করতো, পিসটা উল্টাতো, উঠানোর পর ওখানে বের করতো আবার অ্যাকাউন্ট নাম্বারটা, তারপরে সে ওখানে লিখতো কত পয়সা জমা দেওয়া হলো, তারপরে সিল মেরে দিয়ে দিত। নাও দ্যাট ট্র্যাডিশনাল প্রসেস ইজ গন। আপনি একটা অ্যাপের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে আপনি ডিপোজিট দিতে পারেন, টাকা উইথড্র করতে পারেন, আপনি একটা এটিএম এ যে টাকা উইথড্র করতে পারেন। ইউ ডোন্ট নিড দ্যাট ইন্টারাকশন এনিমোর। সো দ্যাট চেঞ্জ ইজ হোয়াট উই সি অন দ্য রাইট সাইড। এখন যদি লেফট সাইডে দেখেন, ইনক্রিজ, সো ডেটা সায়েন্স নাম্বার 1, এআই, মেশিন লার্নিং, big data, digital marketing, strategy specialist, process automation,
বিজনেস ডেভেলপার যারা করেন, ডিজিটাল ট্রান্সফরমেশন, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিসিস, প্রজেক্ট ম্যানেজারের ডিমান্ড আছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ার, এগুলো দেখেন অল দিস ফ্যান্সি থিংস যেগুলো আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে, সব কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 উপরে। ওকে, তার মানে এই না যে আমি যদি আইটিতে পড়াশোনা না করি আমার পড়াশোনা ভ্যালিড না। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। এটা সবসময় সময়কে আমি বলি, কারণ হচ্ছে আমি পরের স্লাইডে বলছি। এখানে আপনি দেখেন, আচ্ছা পরের এটার পরের স্লাইডে আমি দেখাবো, কিন্তু এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি স্কিলিং। ওকে, আপনার কি কি ধরনের স্কিল রিস্কিল করতে হবে এগুলো একটা পরিসংখ্যান আমি এনেছি এখানে কর্সেরা থেকে। কর্সেরা, ইউডেমি, যেগুলো অনলাইন ট্রেনিং, বাংলাদেশে এখন প্রচুর অনলাইন ট্রেনিং পোর্টাল আছে। আমি ইশিকন নামে একটা জানি, আর যেই কোম্পানিটা আমার সাথে আমাকে বলেছে ওদেরকে লেকচার দেওয়ার জন্য, ওই কোম্পানিটা ওদের ই প্ল্যাটফর্ম আছে প্রচুর। ওদের ওখানে দেখলাম পাইথনের উপরে highest rank of people taking online training. ওরা ডিজিটাল মার্কেটিং এর উপরে ওদের স্ট্যাটিস্টিক দেখলাম যে কোন এরিয়াতে বাংলাদেশের ছেলেপেলেরা স্কিলিং করছে, নিজেদেরকে দক্ষ করছে। Even if they have university degree, they are learning Python, they are learning digital marketing, they are learning how to work with Fiverr, they are learning ethical hacking. এথিক্যাল হ্যাকিং এর উপরে আমি অনেক লেকচার দিয়েছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা চাকরিজীবী, আর ডান দিকে হচ্ছে যারা চাকরি করেন না, যারা হচ্ছে স্টুডেন্ট। চাকরিজীবীরা 2019-এ টপ স্কিলস যারা আপ স্কিলিং এর জন্য যারা ইউডেমি থেকে, কোর্সেরা থেকে ট্রেনিং নিয়েছে পাইথন। 2020-তে চলে আসছে রাইটিং। আমি আগেই বলেছি রাইটিং এর মধ্যে ক্রিয়েটিভ রাইটিং। কারণ কি? কারণ হচ্ছে এআই, মেশিন লার্নিং এগুলোর জন্য রাইটিং দরকার হবে। দেখা গেলো যারা নাটক লিখতেন তাদেরকে নাটক লিখতে হবে, তাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে মেশিনের জন্য। ওকে, ইন দ্য ফিউচার ইউ উইল নিড দ্যাট রাইটিং স্কিলস, ক্রিয়েটিভ রাইটিং স্কিলস। তারপরে স্ট্র্যাটেজি যারা ডেভেলপ করেন। আর একটা জিনিস দেখেন এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে মাইন্ডফুলনেস, মেডিটেশন, গ্র্যাটিটিউড, কাইন্ডনেস। আপনি দেখেন 2020-তে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ হন্যে হয়ে মাইন্ডফুলনেস, মেডিটেশন, গ্র্যাটিটিউড, কাইন্ডনেস এগুলোর উপর ট্রেনিং নিচ্ছেন। এই কোর্সগুলো ফুল। আমাকে পার্সোনালি, আমি যেহেতু একটা লাইন ম্যানেজার, আমার আন্ডারে কয়েকজন আর্কিটেক্ট কাজ করেন, আমাদের যে অফিসের সমস্ত ডাইরেক্টরদের ম্যান্ডেট একটা ট্রেনিং ছিল মাইন্ডফুলনেস উপরে। মাইন্ডফুলনেস হচ্ছে হাউ টু এমপ্যাথাই, মানে আপনি কিভাবে এমপ্যাথি করবেন। বিকজ এই জিনিসগুলো, কিভাবে আপনি মেডিটেশন করবেন, কিভাবে আপনি বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করবেন রিল্যাক্স করার জন্য, আপনার এমপ্লয়ীদের সুন্দর মতো ট্রিট করার জন্য। এখন এই জিনিসগুলোর প্রয়োজন কেন হয়েছে? বিকজ অফ করোনা ভাইরাস। বিকজ আমরা গত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বাসা থেকে কাজ করতে হচ্ছে। এখন ইউরোপে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে বাসা থেকে ওরা তো অভ্যস্ত না, ফলে ওরা বাসা থেকে কাজ করার কারণে দেখা গেল ওদের মানসিক সমস্যা তৈরি হয়েছে, মেন্টাল প্রবলেম, mental health related issues, husband wife-এর সাথে problem because they are not used to sitting next to each other for more than 2 hours. তারপরে তারা কাজে চলে যায়। এখন 24 ঘন্টা হাজব্যান্ড ওয়াইফে একসাথে থাকতে হচ্ছে। So these are the things which created lot of challenges. ফলে আমরা দেখতে পাচ্ছি যে মাইন্ডফুলনেস, মেডিটেশন, গ্র্যাটিটিউড, কাইন্ডনেস এগুলোর উপর ট্রেনিং মানুষ বেশি বেশি নিচ্ছে। কারণ হচ্ছে এগুলো আমাদেরকে এখন আমাদের মেন্টাল হেলথ ম্যানেজ করার জন্য যেই জিনিসটা দরকার সেই জিনিসের উপরে প্রভাব ফেলছে, এবং এই ধরনের স্কিলগুলো মানুষ এখন ডেভেলপ করছে। এবং দেখেন এগুলো কিন্তু আইটি রিলেটেড না, কিন্তু এগুলো এখন ইম্প্যাক্ট হচ্ছে এবং এগুলো দরকার হবে ইন দ্য ফিউচার অলসো ইন দ্য জব মার্কেট। কারণ হলো আমি পরে একটা স্লাইডে আপনাকে দেখাচ্ছি। যারা আনএমপ্লয়েড, যারা চাকরিজীবী নন, তাদের মধ্যে পাইথন ইজ স্টিল মোস্ট প্রিফার্ড। 2020 তো পাইথন। অ্যালগরিদম ইজ অ্যানাদার বাজওয়ার্ড। আপনারা যারা ম্যাথমেটিক্স করছেন তারা হয়তো জানেন অ্যালগরিদম। মেশিন লার্নিং এর জন্য অ্যালগরিদম ব্যবহার করা হয়, এআই এর জন্য অ্যালগরিদম ব্যবহার করা হয়। আমি ডেটা সায়েন্সের উপরে যে ক্লাসগুলো দিচ্ছি ওখানে আমি অ্যালগরিদম নিয়ে বলছি। হ্যাঁ, ইটস নট লাইক রকেট সায়েন্স, ইটস ভেরি ইজি। তারপরে রাইটিংও তারা শিখছে, ক্রিয়েটিভ রাইটিং, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, আপনি কিভাবে বিভিন্ন ব্যবসায় পরিকল্পনা তৈরি করবেন এগুলোর ব্যাপারে শেখা হচ্ছে। এবং রিগ্রেশন কিংবা ধরেন আপনার অ্যালগরিদম রিগ্রেশন, তারপর ক্লাউড কম্পিউটিং,
ডিপ লার্নিং, এগুলো ধরেন মোর টেকনিক্যালি টেকনিক্যাল ক্যাপাসিটি তৈরি করার জন্য, যাতে তারা বর্তমান পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলতে পারে। আই থিঙ্ক আই এম অলমোস্ট অন মাই লাস্ট স্লাইড। এখানে আমি যেটা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, রিস্কিলিং আপস্কিলিং ইন কান্ট্রিজ নিয়ার বাংলাদেশ। আমরা তাহলে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডটা, রিস্কিলিং আপস্কিলিং। জি স্যার। ওকে, সো এই স্ট্যাটিস্টিকটা আমি এই কারণে এনেছি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পাশের দেশগুলোতে কি হচ্ছে। আমাদের পাশের দেশগুলোতে তারা কি ইনিশিয়েটিভ নিচ্ছে তাদের জনসাধারণকে, তাদের পপুলেশনকে, স্টুডেন্টদেরকে আপ স্কিল এবং রিস্কিল। আপ স্কিল হচ্ছে আপনি অলরেডি কোনো একটা ব্যাপারে দক্ষ, আপনাকে ট্রেনিং দিয়ে আরো দক্ষতা বাড়ানো হচ্ছে। ওকে, রিস্কিলিং হচ্ছে আপনি অন্য একটা ব্যাপারে আপনার দক্ষতা, আপনাকে অন্য একটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপারে আপনাকে দক্ষতা তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমি নিউ ইয়র্কের একটা রেস্টুরেন্টের কথা জানি, তারা করোনা ভাইরাসের সময় তারা অনলাইনে শুধু খাবার সাপ্লাই দিত। ওকে, এখন তারা কি করেছে, করোনা ভাইরাসের পর এখন রেস্টুরেন্টগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, নিউ ইয়র্কে খুলছে, লন্ডনে খুলে দিয়েছে, কিন্তু তারা অনলাইনেই রয়ে গেছে। ওকে, তারা আর রেস্টুরেন্টের দরজা খুলে নেই। তারা বলেছে যে উই উইল স্টে অনলাইন বাট উই উইল সার্ভ ইউ। হ্যাঁ, তোমাদেরকে আমরা যেভাবে জাস্ট ইট কিংবা উবার ইটস এগুলো দিয়ে তোমরা অর্ডার দিতে পারবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে, তোমরা আমাদের অর্ডার নিবা আমাদের, কারণ ওরা খুব পপুলার, ওদের ফুড সবার খুব পছন্দ। তাহলে কিভাবে ওরা কি করলো, ওদের এক্সিস্টিং যে সমস্ত কর্মচারী যারা সার্ভ করতো ওদেরকে ওরা ছাঁটাই করে নাই, ছাঁটাই না করে ওদেরকে ওরা রিস্কিল করেছে। রিস্কিল করে ওরা কি করছে, ওরা কম্পিউটারে যে অর্ডার গুলো আসে ওদের কম্পিউটার ট্রেনিং দিয়েছে, ওরা এই অর্ডার গুলো ক্যাপচার করে, ওরা লেবেল গুলো প্রিন্ট করে, ওই খাবারগুলো ওরা গাড়ি চালায় দিয়ে আসে। হ্যাঁ, ওই ধরনের লজিস্টিক ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং দিয়ে ওরা ওদের রিসোর্স গুলোকে সাস্টেন করে রেখেছে এবং তাদেরকে রিস্কিল করেছে। এখন দেখেন বিভিন্ন দেশের আমি যে এগুলো দেখতে পাচ্ছি এখানে, আমি এটা একটু ছোট তো এর জন্য আমি স্লাইড মোডে দিলাম, প্রেজেন্টেশন মোডে দিলাম। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনি দেখেন মালয়েশিয়াতে কি হচ্ছে। মালয়েশিয়াতে নাম্বার 1 আছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন। এখন আমি যেটা করেছি, আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান এই সমস্ত দেশের সরকার যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো নিয়েছে ওদের স্টুডেন্টদের, ওদের এমপ্লয়ারদের, নন এমপ্লয়ারদের সবাইকে রিস্কিলিং করার জন্য আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেশের মধ্যে কতগুলো জিনিস কমন। সেগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট অফ পার্সোনাল, লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স, ক্রিয়েটিভিটি, all these things এগুলো কিন্তু আপনি দেখেন most of them are not requiring computer science. Okay, analytical thinking, if you have mathematics, if you have other faculties where you can really use your brain, you need analytical thinking. Innovation, you can come from business management, BBA, MBA. Critical thinking, anybody can have critical thinking. Critical thinking বলা হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবট নিতে পারবে না। মানুষ উইল স্টিল রিকোয়ার টু ডু ক্রিটিক্যাল থিঙ্কিং। ইমোশনাল ইন্টেলিজেন্স, এখন সবচেয়ে বড় কথা হলো এগুলো নিয়ে যদি আমরা ডিপ ড্রাইভে যেতে চাই প্রত্যেকটা এরিয়া নিয়ে, উই উইল নিড অ্যানাদার সেশন। তারপরে এখানে রেজিলিয়েন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, টলারেন্স, কমপ্লেক্স প্রবলেম সলভিং, এগুলো আমরা বিভিন্ন দেশের যে সমস্ত আপস্কিলিং প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি। নাও এখন যেটা করব, আমার লাস্ট স্লাইড যেটা, তারপরে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব। লাস্ট স্লাইডটা, দ্য ফিউচার অফ জবস 2025 ফরওয়ার্ড। দেখা যাচ্ছে আমার এই স্লাইডটা প্রেজেন্টেশন মোডে? জি স্যার। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্লাউড কম্পিউটিং বাদ দিলাম, কন্টেন্ট প্রোডাকশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছেন, মার্কেটিং থেকে, পিপল, কালচার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মার্কেটিং একটা জিনিস দেখেন, সেটা একটা আপনারা হয়তো আগে জানতেন কিনা যে 2025 অ্যান্ড ফরওয়ার্ড যদিও বলছে, কিন্তু এখানে একটি টাইটেল আমরা দেখতে পাচ্ছি, ইটস কল্ড গ্রোথ হ্যাকার, গ্রোথ ম্যানেজার। আপনাদের মধ্যে কি কেউ এই নামটা শুনেছেন কখনো? আমাকে একটু বলবেন প্লিজ। শুনেন নাই? আচ্ছা, সো গ্রোথ হ্যাকার হচ্ছে একটি ইমার্জিং জব
যেটা এখন ইউরোপ আমেরিকাতে প্রচুর ডিমান্ড। তাহলে গ্রোথ হ্যাকার কে? গ্রোথ হ্যাকার হচ্ছে এমন একটা মানুষ যার ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল থিঙ্কিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিল আছে, যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করে। হ্যাকিং বলতে আমি এখানে বোঝাচ্ছি না যে ভাইরাস দিয়ে কিংবা ধরেন কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার হ্যাক করা। এখানে হ্যাকিং বলতে মূলত বলা হয়েছে যে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার কম্পিটিটরের ডেটা অ্যানালিসিস করে আপনি যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানির গ্রোথের জন্য আপনি সাহায্য করবেন। আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল থিঙ্কিং দিয়ে আপনি ইনফরমেশন, যে সমস্ত ট্যাকটিক্স গুলো আছে ডেটা সায়েন্স ব্যবহার করে, এগুলো ব্যবহার করে আপনি কোম্পানিকে তার উন্নয়নের জন্য, গ্রোথের জন্য আপনি সাজেশন দিবেন স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে। এটাকে বলে গ্রোথ হ্যাকার। এবং গ্রোথ ম্যানেজারও রয়েছে। এবং মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর স্পেশালিস্ট, ডিজিটাল স্পেশালিস্ট, হেড অফ ডিজিটাল, এগুলোর পেনিট্রেশন আমরা দেখতে পাচ্ছি। তারপরে ক্লাউড কম্পিউটিং এ একটা যেটা দেখবো সেটা হচ্ছে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমরা ট্রেডিশনালি, আপনারা হয়তো অনেকে কল সেন্টার কিংবা সার্ভিস ডেস্কের কথা জানেন, যে আপনার একটা সমস্যা হলে আপনি ফোন করলেন, আইটি সমস্যা হলে হেল্প ডেস্ক যদি সলভ না করতে পারে ওরা থার্ড টিয়ারে পাঠায়, সেকেন্ড টিয়ারে পাঠায়। এই ধরনের যে ট্র্যাডিশনাল ওয়েস অফ ম্যানেজিং আইটি সার্ভিসেস, দ্যাট ইজ গোয়িং টু ভ্যানিশ। সো আমরা দেখবো সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হচ্ছে যে A to Z করবে, যে আপনাকে ফোনে সবকিছু সলভ করে দিবে। ইটস লাইক এ ফায়ার ব্রিগেড। একজন ফায়ার ব্রিগেড আপনার বাসায় যদি কারো বাসায় যদি কখনো কিচেনে ফায়ার লাগে, আগুন লাগে, তখন আপনার ফায়ার সার্ভিস আসলো, আসার পর আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার কোথায় আগুন লেগেছে, কিংবা সে দেখলো কিচেনে আগুন লেগেছে, সে তখন বলবে না যে কিচেনে আগুন লেগেছে, এটা আপনি প্লাম্বারকে ডাকেন, আমি কিচেনের ব্যাপারে স্পেশালিস্ট না। তার কাজ হবে আগুন নিবানো। ওকে, সাইট রিলেভেল ইঞ্জিনিয়ার্স হচ্ছে সেরকম, যার সমস্ত কিছুর জ্ঞান থাকতে হবে। সে একজন প্লাম্বারের কাজ করতে পারবে, সে একজন বিল্ডারের কাজ করতে পারবে, কোডিং করতে পারবে। এই ধরনের কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যখন আমি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ধরনের হায়ার করি, আমরা সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার প্রচুর হায়ার করি। এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম ক্লাউড কম্পিউটিং এ। কন্টেন্ট প্রোডাকশনে আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট ক্রিয়েটরদের জব বাড়বে। আমরা প্রচুর ব্লগাররা দেখি, ইউটিউব ব্লগার বলেন, ফুড রিভিউয়াররা বলেন, ডক্টর জাহাঙ্গীরের মতো যারা হেলথ রিভিউ করেন, যারা মাইন্ডফুলনেসের উপর, মেডিটেশনের উপরে বলেন, যারা জিমের ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষার জন্য বলেন, তাদের যে কন্টেন্টগুলো তারা তৈরি করেন, আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে এক ধরনের রোল তৈরি হবে যারা ওই কন্টেন্টগুলো ক্রিয়েট করে ডেলিভারি দিবে। হ্যাঁ, আপনি একজন বাংলাদেশের একজন নামকরা ফুড ব্লগারের কথা আপনি মাথায় এনে চিন্তা করেন যে এই ফুড ব্লগার যেই ব্লগগুলো করছে, ক্যান আই গিভ দ্যাট পারসন অ্যান আইডিয়া? তাইলে আপনি তাকে পিং করলেন, পিং করে বলে, ও তুমি তো এত ফেমাস ফুড ব্লগার, আমি তোমার কন্টেন্ট গুলো ক্রিয়েট করে দিতে পারি, আমি তোমাকে নতুন নতুন কন্টেন্ট দিতে পারি। সো ইউ বিকাম এ কন্টেন্ট প্রডিউসার। তারপরে ডেটা এআই এর উপরে জবগুলো আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর উপরে দেখবো যে পাইথন ডেভেলপার, জাভা স্ক্রিপ্ট ডেভেলপার। মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলেছি পিপল আর কালচার মধ্যে আমরা দেখবো যে বিজনেস পার্টনার, হিউম্যান কম্পিউটার রিলেশনশিপ বিল্ড, তারপরে হিউম্যান ইন্টারাকশনের ব্যাপারে আমরা দেখবো। প্রোডাক্ট ডেভেলপারের জন্য প্রোডাক্ট ওনার, কোয়ালিটি অ্যাসুরেন্স, স্ক্রাম মাস্টারের দরকার হবে, ডেলিভারি লিড। সেলস এর জন্য লাগবে কমার্শিয়াল সেলস এর রিপ্রেজেন্টেটিভ। কিন্তু ডোর টু ডোর যে সেলগুলো করে ওগুলো বন্ধ হয়ে যাবে। অলরেডি ইউরোপ আমেরিকাতে ডেলিভারি জবটা উঠে যাচ্ছে, ড্রোন দিয়ে ডেলিভারি করা হচ্ছে, অটোনোমাস কার দিয়ে ডেলিভারি দেওয়া হচ্ছে। সো দিস আর অল ইম্প্যাক্টিং। নাও আপনাদের যদি আজকের যে লেকচারটা দিলাম এটা যদি ভালো লাগে, তাহলে আমরা পরবর্তীতে আর একটা জিনিস নিয়ে আমরা আলাপ করতে পারি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রোফাইল, ফিউচারে লেবার মার্কেট কিরকম হবে।